বেশ শীত পড়েছে। আচ্ছা, মনে করুন আপনি ভাবলেন এই শীতে কোথাও একটা বেরিয়ে আসা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসবে তা হলো, কোথায় যাওয়া যায়? আমি আপনাকে বলবো, দেউলগঞ্জের নাম শোনেননি? আবার আপনার প্রশ্ন, থাকবো কোথায়? আমার জবাব, কেন? দেউলগঞ্জের রাজবাড়িতে। তবে একটু সাবধান, সেখানে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল জানতে হলে শুনুন শ্রীয়ের কলমে আমাদের আজকের নিবেদন, দেউলগঞ্জের বিভীষিকা। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। স্যার, এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে বাড়িটা এত পুরনো যে দেখলেই মনে হয় এর আনাচে কানাচে শত সহস্র অজানা কাহিনীর সম্ভার জমে আছে। মোহিতের কথায় বাকিরাও সায় দেয়। অনুরিমা এতক্ষণ ধরে নিজের মতোই আনমনে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। হঠাৎ মোহিতের কথাটা কানে যেতে সেও একটু ইতস্তত করে বলে, হ্যাঁ স্যার, আসলে এই বাড়িটার গায়ে না কেমন যেন একটা নস্টালজিয়ার স্পর্শ মিশে আছে। আসলে এর ইতিহাস সম্পর্কে জানতে পারলে আমারও ভীষণ ভালো লাগতো। প্রফেসর রুদ্রজিৎ সান্যাল এতক্ষণ চুপ করে বসে ছাত্রছাত্রীদের কথা মন দিয়ে শুনছিলেন। এবার একটু স্মিত হাসলেন তিনি। তারপর অনুরিমার দিকে তাকিয়ে বললেন, জানবে তো নিশ্চয়ই, তোমরা যাতে নিজেরা সবটা জেনে বুঝে নিতে পারো সেই জন্যই তো এই এক্সকারশনটা অর্গানাইজ করা। বাট আমার মুখে শোনার চেয়ে যাদের কাছে শুনলে বেশি ডিটেল ইনফরমেশন পাবে তাদের কাছেই নিয়ে যাব তোমাদের। মোট 7 জন ছাত্রছাত্রীর একটা টিম নিয়ে প্রফেসর সান্যাল গতকালই কলকাতা থেকে এই দেউলগঞ্জ গ্রামে এসেছেন। প্রফেসর সান্যালের কিছু জানাশোনা আছে, সেই সুবাদেই এখানে এসে দেউলগঞ্জ রাজবাড়িতেই উঠেছে ওরা। প্রফেসর সান্যাল মূলত আর্কিওলজি শাখার একজন গবেষক। বিভিন্ন সময়ে নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথেও যুক্ত ছিলেন তিনি। এবারের এই এক্সকারশনের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে বিশেষ কিছু প্রাচীন আর্কিওলজি অবজেক্টস আর কিছু বিস্তৃত প্রাচীন ইতিহাসের সাথে পরিচয় করানো এর মূল লক্ষ্য। মিস্টার সান্যাল যেহেতু এই শাখার একজন প্রখ্যাত গবেষক, তাই এই এক্সকারশনের দায়িত্ব ইউনিভার্সিটি থেকে তার উপরেই তুলে দেওয়া হয়েছে। আর এক্সকারশনটা মিস্টার সান্যালের আন্ডারে হওয়াতে আর কারো কিছু যায় না আসলেও অনুরিমা কিন্তু ভীষণ খুশি হয়েছে। অবশ্য তার খুশি হওয়ার একটা বিশেষ কারণও আছে। আর্কিওলজি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার পরদিন থেকেই রুদ্রজিৎ সান্যাল নামেই তার কাছে একটা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। আর হবে নাই বা কেন, স্মার্ট, হ্যান্ডসাম, ফর্সা, ছিপছিপে চেহারার এই সদা হাস্যময় প্রফেসরটির জন্য ডিপার্টমেন্টের অনেক মেয়েই পাগল। অনুরিমা যদিও বাকি মেয়েদের চেয়ে অনেকটাই আলাদা, কিন্তু তবুও কেন জানি না এই মানুষটাকে তারও ভীষণ পছন্দ হয়েছে। আপাত লাজুক অথচ মার্জিত ও বুদ্ধিদীপ্ত স্বভাবের এই মেয়েটিকে প্রফেসরের নিজেরও অল্প বিস্তর ভালো লাগে। যদিও সেই ভালো লাগার মধ্যে স্নেহ ছাড়া আর হয়তো কিছুই নেই, অন্তত অনুরিমার তো তাই মনে হয়। অবশ্য রুদ্র স্যারের থেকে এর বেশি আর কিছু আশাও করে না সে। একজন সম্ভাবনাময় গবেষক আর একজন সদ্য অ্যাডমিশন প্রাপ্ত তরুণীর মধ্যে যে বিস্তর ফারাক আছে সেটা সে ভালোই বোঝে। তবে তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ সে নিজের ভালো লাগাটুকুকে সযত্নে নিজের হৃদয়ের অন্দরমহলে লুকিয়ে রাখতে ভালোবাসে। যা কিছু ভালো লাগে সেই সব কিছুকেই যে নিজের করে পেতে হবে এমন কোনো মানে নেই। না পাওয়ার মধ্যে যে বিরহের পরিতৃপ্তি আছে, পেয়ে যাওয়ার মধ্যে সেই সুখ কোথায়? এখানে একা একা বসে কার সাধনায় নিমগ্ন হয়ে আছেন দেবী? পুরনো রাজবাড়িটার টানা বারান্দার একপাশে নিজের মনেই চুপ করে দাঁড়িয়েছিল অনুরিমা। হঠাৎ অর্পণের ডাকে চমকে পেছন ফিরে তাকায় সে। তারপর সামান্য অপ্রস্তুত হয়ে আলতো হেসে বলে, আরে অর্পণ, তুই কখন এলি?
অর্পণ এতক্ষণে অনুরিমার পাশে এসে দাঁড়িয়েছে। বিকেলের লালচে কোণে দেখা আলোয় ভারী মায়াবী দেখাচ্ছে অনুরিমাকে। বোকার মতো খানিকক্ষণ ওর মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অর্পণ। বোধ করি সেটা লক্ষ্য করেই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় অনুরিমা। এই অর্পণ ছেলেটা যে মনে মনে তাকে পছন্দ করে এটা সে ভালোই বোঝে, তবে তার এসব ভালো লাগে না। অর্পণ যে ছেলে হিসাবে খারাপ বা অনুরিমা তাকে পছন্দ করে না তা কিন্তু নয়, কিন্তু তার কাছে অর্পণ শুধুই একজন ভালো বন্ধু, তার বেশি কিচ্ছু নয়। তুই কি কিছু বলবি? কিছুটা নিস্পন্দ নীরব মুহূর্ত কেটে যাওয়ার পর অনুরিমাই প্রথম প্রশ্নটা করে। হঠাৎ করে প্রশ্নটা শুনে একটু অপ্রস্তুত হলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় অর্পণ। বলে, আরে হ্যাঁ, কথায় কথায় আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। আসলে স্যার সবাইকে নিচে ডাকছেন, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে আয়, আমিও চলি, বুঝলি? কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না অর্পণ, শশব্যস্ত হয়ে নিচে নেমে যায় সে। এই দেউলগঞ্জ রাজবাড়ির জন্ম আজ থেকে প্রায় 300-350 বছর আগে। এখানে মন্দিরের খিলান থেকে শুরু করে গম্বুজ সহ যা কিছু কারুকার্য ব্যবহৃত হয়েছে তার সবটাই প্রায় 350 বছরেরও বেশি পুরনো। অনুরিমাদের পুরো টিমটা এখন রাজবাড়ির উঠোন লাগোয়া জরাজীর্ণ প্রাচীন মন্দিরটার চাতালে এসে জড়ো হয়েছে। এই মন্দিরটা দেউলগঞ্জ রাজবাড়ির গৃহদেবীর মন্দির, তবে এখন বিশেষ কিছু তিথিতে বাইরে থেকেও অনেক মানুষ পুজো দিতে আসে সেখানে। গ্রামের লোকেদের বিশ্বাস দেউলগঞ্জ রাজবাড়ির এই কালী মূর্তি নাকি খুবই জাগ্রত। এখানকার কালী মূর্তিটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে দেবীর মুক্ত কেশী লোল জিহ্বা উগ্রচণ্ডা কালী রূপের পরিবর্তে কোমল মাতৃরূপের প্রকাশ ঘটেছে। লোকমুখে প্রচলিত কথা অনুসারে রাজবাড়িরই কোনো এক বধূমাতার মুখের আদলেই নাকি দেবী মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। প্রফেসর সান্যাল এক মনে মন্দিরের টেক্সচার, কারুকার্য এসব নিয়ে ওদের বুঝিয়ে চলেছিলেন। ওদের সাথে অবশ্য আরও একজন আছেন, অমিয় রঞ্জন চৌধুরী। চৌধুরীরা বংশানুক্রমিকভাবে দেউলগঞ্জ রাজবাড়ির নায়েবি করে আসছেন। কালের নিয়মে জমিদারির সেই রমরমা না থাকলেও চৌধুরীরা এখনও ওই রাজবাড়ির সাথে জড়িয়ে আছেন। বাড়ির বর্তমান যারা মালিক তারা কলকাতায় থাকেন, কালে ভদ্রে কখনো সখনো ইচ্ছে হলে আসেন। বৃদ্ধ অমিয় রঞ্জন চৌধুরী ছেলে অনন্ত রঞ্জনকে নিয়ে এ বাড়িরই একতলাতে থাকেন। বলতে গেলে অমিয়বাবুই এই বাড়ির যাবতীয় দেখাশোনা করেন। আচ্ছা, আমার যেটুকু জানা ছিল তা তো বললাম। এবারে এই বাড়ির ইতিহাস নিয়ে তোমাদের যা যা জানার আছে তোমরা চৌধুরী মশাইকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার মনে হয় না এ ব্যাপারে ওনার থেকে ভালো ইনফরমেশন আর কেউ দিতে পারবে বলে। নিজের কথা শেষ করে অমিয়বাবুর দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন প্রফেসর সান্যাল। চৌধুরী মশাই ওনার কথায় মৃদু হাসেন। অমিয় রঞ্জনের বয়স আন্দাজ 60-এর কিছু বেশিই হবে। মাথায় কাঁচা পাকা চুল, পাকানো গোফ, ধোপদুরস্ত মার্জিত চেহারা, কথাবার্তায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। ছাত্রছাত্রীদের ছোট দলটা এখন চৌধুরী মশাইকে ঘিরে ধরেছে। সবাই যে যার মতো প্রশ্ন করে চলেছে। অমিয় রঞ্জনও সাধ্য মতো তাদের কৌতূহল নিরসনের চেষ্টা করে চলেছেন। অনুরিমা এতক্ষণ চুপ করেই দাঁড়িয়েছিল। হঠাৎ মন্দিরের চাতাল থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় চোখ যায় ওর। জায়গাটা জঙ্গল হয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও ঝোপ জঙ্গলের মাঝে জিনিসটা চোখে পড়ে অনুরিমার। একটা বেদি। বেদিটা বেশ উঁচু। অনুরিমার কেন জানি না ভীষণ অদ্ভুত লাগে ব্যাপারটা। কিসের বেদি ওটা? পূজার বেদি কি? কিন্তু তাহলে মন্দিরের চাতাল থেকে আলাদা করা হয়েছে কেন? কি মনে হতে অমিয়বাবুকে প্রশ্নটা করেই ফেলে অনুরিমা। আচ্ছা, ওটা কিসের বেদি? অমিয় রঞ্জন এতক্ষণ অনর্গলভাবে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছিলেন। অনুরিমার এই আচমকা প্রশ্নে হঠাৎ কেমন যেন থমকে যান ভদ্রলোক।
ওটা কিছু না, আগে ওখানে পুজো করা হতো। খানিক থেমে সংক্ষিপ্ত উত্তর দেন অমিয় রঞ্জন। অনুরিমার মনে হলো যে কোনো কারণেই হোক প্রশ্নটা কেমন যেন এড়িয়ে যেতে চাইলেন ভদ্রলোক। বাবা, ভারী অদ্ভুত তো। আপন মনেই কথাটা বিড়বিড় করে ওঠে অনুরিমা। এই এই জানিস তো, এই এই বাড়িটার মধ্যে না বেশ অদ্ভুত একটা ব্যাপার আছে। মোহিত, হিয়া, অর্পণ আর অনুরিমা এক জায়গায় গোল করে বসেছিল। রাতের খাওয়া দাওয়ার পর দোতলার বারান্দাটার এক কোণে বসে একটু আড্ডা দিচ্ছিল ওরা। ওদের কথার মাঝেই আনমনে হঠাৎ কথাটা বলে ওঠে অনুরিমা। হ্যাঁ, সে তো ঠিকই, এত বছরের পুরনো একটা বাড়ি, বেশ থ্রিলিং একটা ব্যাপার তো আছেই। হিয়া ওর কথায় সায় দিয়ে বলে ওঠে। অনু কোনো উত্তর দেয় না। ওর মুখের দিকে তাকিয়ে অর্পণের মনে হয় ও সম্ভবত অন্য কিছু একটা বলতে চাইছিল। কি একটু ভেবে অর্পণ বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এক্সকারশনের জন্য এত জায়গা থাকতে স্যার আমাদের শেষটায় এই গন্ডক গ্রামে কেন নিয়ে এলো বলতো? তোমাদেরকে নিজেদের শেকড়ের কাছাকাছি নিয়ে আসার জন্য। আই জাস্ট ওয়ান্ট ইউ গাইজ টু কানেক্ট উইথ ইউর রুটস। বাংলার এসব প্রত্যন্ত গ্রামের মাটিতেই আমাদের আদি শিকড়, আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশন, এই সমস্ত কিছু মিশে রয়েছে। বাট আনফর্চুনেটলি শহরে থাকতে থাকতে সেই শিকড়গুলোই আমরা ভুলতে বসেছি। অর্পণের কথার মাঝখানেই প্রফেসর সান্যাল কখন যেন ওদের ঠিক পেছনে এসেই দাঁড়িয়েছিলেন। অর্পণ সম্ভবত ওর উপস্থিতি বুঝতে পারেননি। ওকে আগে খেয়াল করলে হয়তো কথাটা বলতো না সে। অর্পণকে সামান্য অপ্রস্তুত দেখায়। মিস্টার সান্যাল বোধ করি ওর মনের ভাবটা বুঝতে পারেন কিছুটা। মৃদু হেসে ওর কাঁধে আলতো করে একটা হাত রাখেন তিনি। আড্ডা ভেঙে যেতে যে যার মতো রুমে চলে যায়। অনু আর হিয়া একটা রুমেই শেয়ার করে আছে। হিয়া আগেই রুমে চলে গেছে। অনুর একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। ফ্রেশ হয়ে রুমের দিকেই ফিরে আসছিল অনু, হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠের ডাকে থমকে দাঁড়ায় ও। তোমার কি জায়গাটা পছন্দ হয়নি? প্রফেসর রুদ্রজিৎ সান্যাল। অনুর অজ্ঞাতে কখন যেন চুপিসারে ওরই পেছনে এসে দাঁড়িয়েছেন প্রফেসর। রাত এখন আন্দাজ প্রায় 11:30 মতো হবে। অনেকেই যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। অনেকক্ষণ আগেই দোতলার বারান্দার আলোটা নিভে গেছে, তবে আকাশের বুকে কৃষ্ণা দ্বাদশীর ক্ষীণ চাঁদের আলো এখনো জেগে আছে। আবছা অন্ধকার বারান্দাটা জুড়ে সেই মরা চাঁদের আলো এখন টুকরো টুকরো হয়ে খেলে বেড়াচ্ছে। অনুরিমার থেকে একটু দূরে রেলিংয়ের ওপর আলগোছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন প্রফেসর। তার ঠোঁটের কোণে নরম একটা হাসি, মৃদু ঝিরঝিরে একটা ঠান্ডা বাতাস বইছে। প্রফেসর সান্যাল হঠাৎ অনুরিমার আরও কিছুটা কাছাকাছি এগিয়ে আসেন। ওর নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ অনুর গাল ছুঁয়ে যায়। রুদ্রজিৎ নরম গলায় আবার জিজ্ঞেস করেন, তোমারও কি বাকিদের মতো গ্রাম পছন্দ নয় অনু? জড়ানো গলায় সামান্য ইতস্তত করে উত্তর দেয় অনুরিমা। না না স্যার, তেমন কোনো ব্যাপার নেই। আমার তো বেশ পছন্দই হয়েছে জায়গাটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, বেশ পছন্দ হয়েছে। ওর কথায় সান্যালের ঠোঁটের কোণে আবারও আলতো একটা মিহি হাসির রেখা খেলে যায়। রুদ্রজিৎকে আগে কখনো এভাবে একা এত কাছ থেকে দেখেনি অনুরিমা। এই নির্জন ঠান্ডা রাতের আবছা অন্ধকারে প্রফেসরকে কেমন যেন অন্যরকম মনে হয় ওর। শরীরটা হঠাৎ হালকা শিরশিরিয়ে ওঠে। রুদ্রজিৎ স্থির দৃষ্টিতে অনুর দিকেই তাকিয়ে আছেন। তার চোখের অন্ধকার মণি দুটোতে অদ্ভুত একটা অব্যক্ত অনুভূতি মিশে আছে। তবে কি স্যারও ওকে? কথাটা মনে আসতেই চমকে ওঠে অনু। নিজের অজান্তেই গাল দুটো মৃদু গোলাপি হয়ে ওঠে ওর। এসো
একজন মহিলা একটু দূরেই দাঁড়িয়ে আছেন তিনি, অথচ আবছা অন্ধকারে তার মুখাবয়ব ঠিক বোঝা যাচ্ছে না। ফিসফিসে কণ্ঠস্বরে হাতছানি দিয়ে অনুকেই ডাকছেন যেন। মহিলার কণ্ঠে কি একটা আছে। মন্ত্রমুগ্ধের মতো অন্ধকার ভেদ করে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় ও। ধীরে ধীরে একটা লাল বেদির সামনে গিয়ে দাঁড়ায় অনুরিমা। ওর মনে হয় ঠিক এমন একটা জায়গা ও আগে কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায় যে দেখেছে সেটা এই মুহূর্তে ঠিক মনে পড়ে না। নিকষ অন্ধকারে ঢেকে আছে চারিপাশ। একটু আগে দেখা অদ্ভুত সেই নারী ছায়ামূর্তিকে আর কোথাও দেখতে পায় না ও। মনে হয় এই নিশ্ছিদ্র গাঢ় অন্ধকারের বুকেই কোথাও একটা মিলিয়ে গিয়েছে যেন। অন্ধকারের মধ্যেও হঠাৎ সামনের বেদিটার দিকে চোখ যায় অনুনিমার। কি যেন পড়ে আছে না? বেদিটার উপর বেশ কিছুটা জায়গা জুড়ে কিছু একটা তরল পদার্থ ছড়িয়ে আছে যেন। আকাশের বুক থেকে মেঘের পর্দা ছিঁড়ে মরা চাঁদের আলোটা একটু একটু করে আবার উকি দিতে শুরু করেছে। সেই ফিকে চাঁদের আলোয় তরলটা চোখে পড়ে অনুরিমার। ঘন কালচে বর্ণের কি একটা তরল। একটু ইতস্তত করে ছড়িয়ে থাকা তরলটাতে আলতো করে আঙুল ছোঁয়ায় অনুরিমা। ভিজে চটচটে একটা অনুভূতি ওর চামড়া স্পর্শ করে যায়। ধীরে ধীরে হাতটা নাকের সামনে নিয়ে আসেও। সাথে সাথেই একটা মৃদু কষাটে লবণাক্ত গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারে। অদ্ভুতভাবে গন্ধটা যেন ভারী ভালো লাগে ওর। অচেনা একটা ঘোরের অনুভূতি যেন একটু একটু করে ওর সমস্ত চেতনাকে গ্রাস করতে শুরু করে। নিজের অজান্তেই অনুরিমার ঠোঁটের কোণে আলতো একটা হাসির আভা খেলে যায়। হঠাৎ পেছন থেকে হালকা একটা খসখসে শব্দে পেছনে ঘুরে তাকায়ও। এক মুহূর্তের জন্য ওর মনে হয় একটা ছায়ামূর্তি চকিতে আড়ালে সরে গেল যেন। তুই রাতের বেলায় একা একা বাগানে বেরিয়ে কি করছিলি? আর তাছাড়া ওভাবে অজ্ঞানী বা হয়ে গেলি কি করে? তোর কি ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস আছে নাকি? এই, তোর শরীর ঠিক আছে তো? পরপর এতগুলো প্রশ্নের সামনে অনু প্রথমটায় কোনো উত্তর খুঁজে পায় না। একটানা প্রশ্নগুলো করে জিজ্ঞাসু দৃষ্টিতে অনুর দিকে তাকিয়েই থাকে অর্পণ। অনু ওর দিক থেকে চোখ সরিয়ে নেয়, ধীর গলায় বলে, কি জানি কি করে কেমন মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। তারপর যে কি হলো। শূন্য দৃষ্টিতে স্থির হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে অনুরিমা। তাকে দেখে মনে হয় সে যেন এখনো কি একটা ঘোরের মধ্যে আছে। অর্পণের কপালে অজানা চিন্তার ভাঁজ ফুটে ওঠে। হিয়া ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। তাকে দেখেও বেশ অবাক হয়েছে বলেই মনে হয়। ওদের কথার মাঝখানে হঠাৎ বাড়ির বুড়ো চাকর বনমালী দরজার সামনে এসে দাঁড়ায়। এই বনমালী একটু আগে বাগানে পড়ে থাকতে দেখে অনুকে। অর্পণের বরাবরই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস। ও বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করছিল, তখনই বনমালী এসে খবরটা দেয় ওকে। ও তাড়াতাড়ি কোনো মতে হাত মুখ ধুয়ে নিচে যায়, তারপর ধরাধরি করে কোনো মতে নিয়ে আসে অনুকে। হিয়া ঘুমোচ্ছিল। রাতের বেলা কখন যে অনু উঠে বাইরে গিয়েছিল সে নাকি টেরই পায়নি। বনমালীকে দেখে দরজার দিকে দুপা এগিয়ে যায় অর্পণ। জিজ্ঞেস করে, কিছু বলবে নাকি কাকা? ঘড়িতে এখন আন্দাজ 6:15 বাজে। এত সকালে কারোরই ঘুম ভাঙেনি প্রায়। কি মনে করে চারিদিকটা একবার ভালো করে দেখে নেয় বৃদ্ধ। তারপর অনুকে একবার আর চোখে দেখে নিয়ে অদ্ভুত জড়ানো ফ্যাসফ্যাসে গলায় বলে, দিদিমণিরা এবার ঠিকঠাক একটু দেখা শুই না চলাফেরা করতে কইবেন। এত বড় পুরনো বাড়ি, কখন কোথায় কি বিপদ আপদ হয় এই লাইগাই কন আর কি। বৃদ্ধের কথা শেষ হওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন একটা টিকটিকি ডেকে ওঠে। ঠিক
ঠিক ঠিক। বিপদ? কিসের বিপদ? একটু অবাক হয়েই জিজ্ঞেস করে অর্পণ, কিন্তু বোধ করি ওর সেই প্রশ্ন বৃদ্ধের কানে পৌঁছয় না। কথাগুলো বলেই পেছন ফিরে হন হন করে হাঁটা দেয় লোকটা। কি যে হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। থমথমে গলায় কথাগুলো উচ্চারণ করে মোহিত। কারো মুখেই কোনো কথা নেই, প্রত্যেকের চোখে মুখেই চাপা উদ্বেগের ছাপ স্পষ্ট। অর্পণদের গ্রুপটার দেউলগঞ্জে টোটাল 4 দিন স্টে করার প্রোগ্রাম ছিল। সেই হিসেবে আজই এখান থেকে ফিরে যাওয়ার কথা ছিল ওদের, কিন্তু গত কয়েকদিনের সমস্ত হিসেবগুলো কেমন যেন উলট পালট হয়ে গেছে। প্রথম দিনটা সকলের সাথে মিলেমিশে আনন্দ আর হুল্লোড় করে কাটলেও দ্বিতীয় রাত থেকেই সমস্যাটা শুরু হয়। গ্রুপ থেকে অনিমেষ নামের একটি ছেলে হঠাৎই মিসিং হয়ে যায়। ভোরবেলা ঘুম ভাঙতেই সকলের নজরে আসে ব্যাপারটা। ছেলেরা 5 জন ভাগাভাগি করে 2টো রুম নিয়েছিল। অনিমেষের রুমমেট নিখিল আর আদিত্য সকালবেলা উঠে অনিমেষকে দেখতে না পেয়ে বাকিদের ডেকে খোঁজ খবর শুরু করে। প্রথমটায় সবাই ভেবেছিল কাছে ধারেই কোথাও গিয়েছে, একটু পরেই চলে আসবে হয়তো। তবে সারাদিন কেটে যাওয়ার পরও অনিমেষের যখন কোনো খোঁজ খবর পাওয়া গেল না, তখন সবারই চিন্তা শুরু হলো। সবাই একবার ভেবেছিল যে অনিমেষ বোধহয় কোনো একটা এমার্জেন্সি বশত ওর বাড়ি ফিরে গিয়েছে, কিন্তু ওর বাড়িতে ফোন করে জানা গেছে ও সেখানে যায়নি। নিখিলের কথায় ও নাকি মাঝরাতে ঘুম ভেঙে অনিমেষকে দরজা খুলে বাইরে যেতে দেখেছিল। ভেবেছিল বাথরুম যাচ্ছে হয়তো, তাই আর কিছু জিজ্ঞেস করেনি। তবুও যদি ব্যাপারটা শুধু অনিমেষকে নিয়ে ঘটত তাহলেও হয়তো একরকম ছিল, কিন্তু এই ঘটনার ঠিক পরদিন নিখিলও এইভাবে উধাও হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রুপ থেকে পরপর 2 জনের এমন আকস্মিক অন্তর্ধানে প্রত্যেকেই হতবাক। সব থেকে বড় কথা, এখানে কাছে ধারের মধ্যে কোনো থানা নেই, ফলে মিসিং ডায়েরিও কিছু করা যায়নি। প্রফেসর সান্যালের উপর ছাত্রছাত্রীদের দেখাশোনার দায়িত্ব ছিল। স্বাভাবিকভাবেই তিনি যথেষ্টই চিন্তার মধ্যে আছেন। অমিয়রঞ্জন চৌধুরী ওনার দিক থেকে যতটুকু করা যায় চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে অনিমেষ আর নিখিলের কোনো খবর না পেয়ে ফিরেও যাওয়া যাচ্ছে না। প্রফেসর সান্যাল ওদের সবাইকে একটু সামলে থাকতে বলেছেন। কাউকে না বলে হঠাৎ করে কোথাও যেতেও নিষেধ করেছেন। সব মিলিয়ে অদ্ভুত একটা দম বন্ধকর পরিস্থিতি। আচ্ছা, ওরা দুজনে মিলে আমাদের সাথে মজা করছে না তো? হয়তো এখান থেকে কোথাও ঘুরতে চলে গেছে। হিয়ার কথায় মৃদু মাথা নাড়ে অর্পণ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কথা যদি সত্যি হয় তবে তো ভালোই হয়, কিন্তু আমার মনে হয় না তেমন কিছু হয়েছে। কারণ দেখ, এটা তো আর পিকনিক নয় যে এলাম, মজা করলাম, তারপর সবার সাথে প্র্যাঙ্ক করার জন্য লুকিয়ে থাকলাম। ইটস অ্যান এডুকেশনাল এক্সকারশন। সব থেকে বড় কথা, এখানে স্যার আছেন আমাদের সাথে। তাছাড়া অনিমেষকে তো চিনিসই, ও তো বরাবরই একটু সিরিয়াস গোছের। স্যারের সাথে কলেজের এক্সকারশনে এসে এরকম প্র্যাঙ্ক করবে বলে তো মনে হয় না। অর্পণের কথায় কেউ কোনো উত্তর দেয় না। হিয়ার মুখটা ফ্যাকাশে দেখায়। তবে এত সব কিছুর মাঝেও অনুরিমা অদ্ভুত রকমভাবে চুপচাপ হয়ে আছে। অবশ্য সে যে এমনিতে খুব একটা কথা বলে তাও নয়, কিন্তু এই কয়েকদিনে যেন আগের থেকেও বড় বেশি শান্ত হয়ে গেছে মেয়েটা। ওকে দেখে মনে হয় সবসময়ই কেমন একটা ঘোরের মধ্যে আছে। এতক্ষণ কথার মাঝে চুপ করেই ছিল। হয়তো আলোচনাটা খুব একটা ভালো লাগছিল না ওর। ওদের কথা শেষ হতেই ধীর পায়ে হেঁটে বারান্দার একটা কোণে গিয়ে চুপ করে দাঁড়ায় ও। বাইরে একটু একটু করে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করেছে। বারান্দার কোণের রেলিংটাতে ভর দিয়ে দূরের আবছা অচেনা অন্ধকারটার দিকে আনমনে তাকিয়ে থাকে অনুরিমা। মৃদু একটা হিমেল বাতাস এসে ওর শরীর ছুঁয়ে যায়। অকারণেই ওর ঠোঁটের কোণে একটা খামখেয়ালি হাসির রেখা ফুটে ওঠে হঠাৎ।
জীবনে এই মুহূর্তটা যে কখনো আসতে পারে সেটা হয়তো কোনোদিনও নিজের স্বপ্নেও ভাবতে পারেনি অনুরিমা। এখানে এসে থেকেই ব্যাপারটা লক্ষ্য করেছিল ও। রুদ্রজিৎ যেন ইদানিং ওর প্রতি আগের থেকে একটু বেশিই মনোযোগ দিতে শুরু করেছেন। প্রথম প্রথম বিষয়টাকে নিজের মনের ভুল মনে হয়েছিল ওর, কিন্তু ওর সন্দেহ যে ভুল নয় তা অচিরেই বুঝতে পেরেছে ও। বিগত কয়েক রাতের এই নির্জন সাক্ষাৎ সেই কথাই বারবার প্রমাণ করে দিয়েছে। আজও প্রতি রাতের মতো অন্ধকার বারান্দাটায় একা একা দাঁড়িয়ে আছেন প্রফেসর। অনু জানে ওর জন্যেই অপেক্ষা করছেন তিনি। পায়ে পায়ে রুদ্রজিতের পাশে গিয়ে দাঁড়ায়ও। ওকে দেখে রুদ্রজিতের ঠোঁটের কোণে সেই পরিচিত নরম হাসিটা ফুটে ওঠে আবার। আলতো করে ওর হাতের উপর একটা হাত রাখেন। অনুর সারা শরীরটা যেন শিরশির করে ওঠে। ভিজে হাওয়ায় অবাধ্য চুলগুলো উড়ে এসে ওর মুখে পড়ছে বারবার। হাত দিয়ে আলগোছে সেগুলোকে একপাশে সরিয়ে দেয় রুদ্র। অনু কিছু একটা বলতে যায়, কিন্তু ওকে আর কিছু বলার সুযোগ দেয় না রুদ্রজিৎ। ওর ভীষণ ভীষণ কাছে ঘনিয়ে আসে সে। তারপর আচমকাই ওর নরম ঠোঁটে নিজেকে ডুবিয়ে দেয়। অনুর মধ্যে অদ্ভুত একটা ঘোর তৈরি হয়। ধীরে ধীরে শরীরের সমস্ত চেতনা যেন নিভে আসে ওর। মনে হয় একটু একটু করে ওর মধ্যে যেন জেগে উঠতে চাইছে অন্য কেউ, একটা অন্য কিছু। আবছা অন্ধকারে ওর দু চোখের গভীরে যেন জেগে উঠতে থাকে আরো নিকষ ঘন কোনো শীতল গহীন অন্ধকার। রাত আন্দাজ কটা হবে কে জানে। হঠাৎ কিসের একটা মৃদু শব্দে ঘুমটা ভেঙে যায় আদিত্যর। নিখিল আর অনিমেষের মিসিং হওয়ার পর থেকেই এই ঘরে একাই রয়েছে সে। অর্পণ আর মোহিত ওকে ওদের ঘরে গিয়ে থাকতে বলেছিল, কিন্তু ও নিজেই রাজি হয়নি তাতে। ঘুম ভাঙতেই একটু আগের সেই মৃদু শব্দটা আবার কানে আসে আদিত্যর। কেউ যেন আলতোভাবে টোকা দিচ্ছে দরজায়। মৃদু সুরেলা এক নারী কণ্ঠ যেন ফিস ফিস করে টেনে টেনে উচ্চারণ করে ওর নামটা। এত রাতে আবার কে এলো? মনে মনে একটু অবাকই হয় আদিত্য। ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করে, কে কে আছো বাইরে? ওর প্রশ্নের উত্তরে বাইরে থেকে একটা মৃদু হাসির শব্দ ভেসে আসে। কেউ যেন খুব চাপা কণ্ঠে খিলখিল করে হেসে ওঠে হঠাৎ। ধ্যার সালা, এত রাতে ঘুমের পিন্ডি চটকে কে আর কি মারছিস বে? আলতো একটা হাই তুলতে তুলতে আপন মনেই কথাগুলো বিড়বিড় করে আদিত্য। তারপর ঘুম চোখে বিছানা থেকে নেমে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে যায় ও। বাইরের বারান্দাটায় পুঞ্জ পুঞ্জ ঘন অন্ধকার জমে আছে এখন। দরজা খুলে প্রথমটায় সেই জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ে না আদিত্যর। ফাঁকা বারান্দাটা জুড়ে কাউকেই দেখতে পায় না ও। কেউ মজা করছে ভেবে ও দরজা বন্ধ করে আবার শুয়ে পড়তেই যাচ্ছিল, ঠিক তখনই ডাকটা ভেসে আসে আবার। ঠিক আগের মতোই মৃদু সুরেলা কণ্ঠে ফিস ফিস করে কেউ যেন টেনে টেনে উচ্চারণ করে ওর নামটা। কে কে ওখানে? এবারেও কোনো উত্তর পাওয়া যায় না। শুধু একইভাবে রিনরিনে সুরে খিলখিল হাসির শব্দ ভেসে আসে। শব্দটা বারান্দার দক্ষিণ প্রান্ত থেকে আসছে। কি মনে হতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় আদিত্য। আর একটু যেতেই আবছা অন্ধকারের মধ্যে একটা নারী অবয়ব চোখে পড়ে তার। কে কে দাঁড়িয়ে আছে ওখানে? ওর ডাকে ধীরে ধীরে পেছন ফেরে সেই নারী মূর্তি।
ফ্ল্যাশ লাইটের আলোয় তার মুখ দেখতে পায় আদিত্য। তুই এখানে এত রাতে? ওর প্রশ্ন আবারও বাঁধ ভাঙা হাসির বন্যায় ভেঙে পড়ে আগন্তুক। এক পা করে আদিত্যর দিকেই এগিয়ে আসে সে। তারপর ওর ঠিক কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, তার সেই বলার মধ্যে কি যেন একটা মিশে ছিল। কিছু একটা বলতে গিয়েও থেমে যায় আদিত্য। ওর অবাক মুখের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে সে। তার দু চোখের গভীরে অদ্ভুত একটা মায়া আছে। আদিত্যর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে সে। ওর ঠোঁটে আলতো একটা আঙুল ছোঁয়ায়। তারপর আগের মতোই রহস্য জড়ানো ফিসফিসে গলায় বলে, কথাটা বলেই পেছনে ঘুরে সে। তারপর ধীর পায়ে সামনের অন্ধকার করিডোরটা পেরিয়ে হাঁটতে থাকে। কিছুটা গিয়ে আবারও আদিত্যকে হাতছানি দিয়ে ডাকে সে। তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা মোহময়ী হাসির ঝলক খেলে যায়। আদিত্যর চোখ দুটোতে কেমন যেন একটা ঘোর লাগে। মন্ত্রমুগ্ধের মতো ঘন অন্ধকারটার দিকে একটু একটু করে এগিয়ে যায় আদিত্য। মাঝরাতে দরজা ধাক্কানোর শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে যায় অর্পণের। পাশের বিছানাতেই মোহিত ঘুমিয়ে আছে। সে একবার পাশ ফিরে শুল। তার ঘুম বোধ করি ভাঙেনি। ঘুম ভেঙে ধরফর করে বিছানার উপর উঠে বসে অর্পণ। এত রাতে কে এলো আবার? কারো কোনো বিপদ হলো না তো? মনে মনে কথাগুলো চিন্তা করতে করতেই বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায় ও। দরজা খুলতেই বছর 70-এর বৃদ্ধ বনমালীকে চোখে পড়ে ওর। দরজার বাইরে কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সে। আবছা অন্ধকারেও তার চোখ মুখে ফুটে ওঠে চাপা আতঙ্কের ছাপ, যা নজর এড়ায় না অর্পণের। এত রাতে লোকটাকে এখানে দেখে মনে মনে একটু অবাকই হয়েছে ও। আরে বনমালী কাকা, তুমি এত রাত্রে এখানে? কিছু দরকার? অর্পণের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না বৃদ্ধ। তার শরীরটা হঠাৎই থরথর করে কেঁপে ওঠে একবার। পর মুহূর্তেই অর্পণের কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে লোকটা। আর তখনই অন্ধকারের মধ্যেও বারান্দা দিয়ে সরসর করে চলে যাওয়া জিনিসটার দিকে চোখ যায় অর্পণের। অন্ধকারে ঠিক বুঝে উঠতে না পারলেও এক ঝলক দেখে আন্দাজে জিনিসটাকে শঙ্খচূড় কিংবা গোখরো গোছের কিছু বলেই মনে হয়। ঘটনার আকস্মিকতায় প্রথমটাই অর্পণের মাথার ভেতরটা সব কেমন যেন ওলটপালট হয়ে যায়। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মেঝেতে পড়ে থাকা সেই শরীরটার উপর ঝুঁকে পড়ে সে। বৃদ্ধের ঠোঁটের কষ বেয়ে ততক্ষণে গ্যাঁজলা গড়িয়ে এসেছে। চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে এসেছে প্রায়। লোকটার সমস্ত মুখ যন্ত্রণায় অস্বাভাবিক রকমের বিকৃত হয়ে উঠেছে। তার ঠোঁট জোড়া কেঁপে ওঠে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে লোকটা। সম্ভবত কিছু একটা বলার চেষ্টা করছে সে। দিদিমণি, দিদি। টেনে টেনে কোনো মতে শব্দটা উচ্চারণ করে লোকটা। কে কে দিদিমণি? কার কথা বলছো? অর্পণের কথার প্রত্যুত্তরে কিছু একটা বলার চেষ্টা করে লোকটা, কিন্তু পারে না। কি বলতে চাইছো বনমালী কাকা? লোকটা জোরে জোরে নিঃশ্বাস নেয় দুবার। আর ঠিক তারপরেই তার শরীরটা হঠাৎ একটা মৃদু ঝাঁকুনি দিয়ে একদম স্থির হয়ে যায়। বনমালীর ঘটনাটা নিয়ে সকলের কপালেই চিন্তার ভাঁজ। চৌধুরী মশাই নিজেকেই দোষ দিয়ে চলেছেন ক্রমাগত।
বারবার শুধু দীর্ঘশ্বাস ফেলছেন আর বলে চলেছেন, এত পুরনো বাড়ি ঠিকঠাক দেখাশোনা করাও সম্ভব হয়ে ওঠে না। সাপ খোপের বাসা হবে এতে আর আশ্চর্য কি? আমারও বয়স হয়েছে, ঠিক করে দেখে উঠতে পারি না সবটা। সেই ব্যর্থতাতেই হয়তো আজ এত বড় অঘটনটা ঘটে গেল। সমস্ত বাড়িটাতে একটা দমবন্ধকর গুমোট ভাব ছড়িয়ে আছে। আসলে মৃত্যুর বোধহয় নিজস্ব একটা গন্ধ থাকে। মৃত্যুর সেই চেনা গন্ধই বাড়িটার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে বিষাদের আলপনা এঁকেছে যেন। তার উপর আরও একটা অঘটন ঘটে গেছে। কাল রাত থেকে আদিত্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার জিনিসপত্র, জামা কাপড়, লাগেজ সব কিছুই ঘরে পড়ে আছে। শুধু মানুষটাই যেন কর্পূরের মতো রাতারাতি মিলিয়ে গিয়েছে হঠাৎ। হিয়া ভীষণ ভেঙে পড়েছে। সম্ভবত খুব ভয় পেয়েছে মেয়েটা। অবশ্য বিগত কয়েকদিন ধরে যা যা ঘটে চলেছে তাতে করে ভয় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। হিয়া বারে বারেই ফিরে যেতে চাইছে এখান থেকে। প্রফেসর সান্যালও স্টুডেন্টসদের নিয়ে আরও কোনো রিস্ক নিতে চাইছিলেন না। তিনিও ওদের ফিরে যাওয়ার ব্যবস্থাই করতে চেয়েছিলেন, কিন্তু বাঁধ সাধল প্রকৃতি। আজ সকাল থেকেই অজর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। দেউলগঞ্জ থেকে স্টেশন যেতে হলে ফেরিঘাট হয়ে নদী পেরিয়ে ওপারে যেতে হয়। আর এই দুর্যোগের মধ্যে কোনো স্টিমার কিংবা নৌকা যে নদী পেরোতে চাইবে না সেটা বলাই বাহুল্য। কাল রাতের ঘটনাটা কিছুতেই মাথা থেকে মুছে ফেলতে পারছে না অর্পণ। আসলে এভাবে এত কাছ থেকে জলজ্যান্ত একটা মানুষের মৃত্যু সে আগে কখনো দেখেনি। সমস্ত ঘটনাটা এখনো কেমন যেন টুকরো টুকরো ছবির মতো ওর চোখের সামনে ভেসে উঠছে। লোকটার শেষ মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে বারবার। সম্ভবত ওকে কিছু একটা বলতে চাইছিল লোকটা, কিন্তু কি? বারান্দায় দাঁড়িয়ে মনে মনে এসব কথাই ভাবছিল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে মেঘের গুড়গুড় গর্জনের শব্দও শোনা যাচ্ছে। এই ভর দুপুরেই সমস্ত চরাচরের বুকে সন্ধ্যের আধার ঘনিয়ে এসেছে যেন। এমনিতে বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায় অর্পণের, কিন্তু আজ যেন কিছুই ভালো লাগছে না ওর। মনটা সকাল থেকেই কেমন যেন ভারী হয়ে আছে। অবিরাম বৃষ্টির রিমঝিম শব্দ মনটাকে যেন আরও অস্থির করে তুলেছে। আসলে বৃষ্টি জিনিসটাই ভীষণ অদ্ভুত। কখনো মেঘলা আকাশ আর বৃষ্টির হাতছানিতে মনটা ময়ূরের মতো নেচে ওঠে, আবার অসময়ে সেই বৃষ্টি কেমন যেন অশ্রুবিন্দুর মতো ঝরে পড়ে। আসলে বৃষ্টি হয়তো অদ্ভুত নয়, সে তো আদি অনন্তকাল ধরে একই রকম অনাদি অকৃত্রিম থাকে। অদ্ভুত আসলে মানুষের মন। সে প্রতিদিন প্রতিনিয়ত ক্রমাগত পরিবর্তিত হয়ে চলে কেবল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতেই উল্টো দিকের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে চোখ পড়ে অর্পণের। অনুরিমা। ওদের ঘরটা ওপাশেই। ঘরের বাইরে একা একা চুপচাপ দাঁড়িয়ে আছে সে। এই কদিনে এত কিছু ঘটে গেছে, তবুও এই মেয়েটার মধ্যে কোনো রকম পরিবর্তন ঘটেনি। অদ্ভুত শান্ত চোখের দৃষ্টি। ওকে দেখলে মনে হবে কিছুই যেন ঘটেনি। অনুরিমা বরাবরই সাদামাটা ছিমছাম স্বভাবের মেয়ে। কলেজে কেউই কোনোদিনই ওকে খুব একটা সাজগোজ করতে দেখেনি। আজও অন্যান্য দিনের মতো একই রকম সাধারণ দেখাচ্ছে ওকে। পরনে সুতোর কাজ করা সাদা কুর্তি আর একটা নীলচে সালোয়ার। চেহারায় প্রসাধনের কোনো চিহ্ন মাত্র নেই। নিতান্ত সাধারণ, অথচ অদ্ভুত অসাধারণ। আসলে সাধারণ থাকার চেয়ে খুব বেশি অসাধারণ বোধহয় আর কিছু হতে পারে না। সকালের ঘাসের উপর পড়ে থাকা শিশিরের নরম ফোঁটাগুলো এমনিতেই সুন্দর। কারো চোখে নিজের সৌন্দর্য তুলে ধরার জন্য তাকে আলাদা করে আর নিজের ওপর কোনো কৃত্রিমতা চাপিয়ে দিতে হয় না। আজ অনুরিমাকে দেখেও অনেকটা ওই শিশির বিন্দুগুলোর মতোই মনে হয় অর্পণের। কেন জানি না, মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারে না ও। অনুরিমা সম্ভবত লক্ষ্য করেনি ওকে। কি মনে হতে পায়ে পায়ে এগিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ায় অর্পণ। অনুরিমা একবার আর চোখে লক্ষ্য করে ওকে। কদিন ধরে একের পর এক কি যে হয়ে চলেছে। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে অর্পণ।
অনুরিমা কোনো উত্তর দেয় না, মুখ দিয়ে হালকা একটা সূচক শব্দ করে শুধু। ওকে দেখে কেমন যেন অন্যমনস্ক মনে হয় অর্পণের। মনে হয় এই কদিনে মেয়েটার মধ্যে কোথাও একটা কিছু একটা পরিবর্তন হয়েছে যেন, কিন্তু পরিবর্তনটা যে কি সেটাই ঠিক বুঝে উঠতে পারে না ও। আজ সারাদিন ধরেই বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। একটানা বৃষ্টির ঝিরিঝিরি শব্দ, ঘন ঘন মেঘের গর্জন আর ব্যাঙেদের সমবেত ঐকতান শুনতে শুনতে নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল অর্পণ। একটা ভিজে হাওয়ার স্পর্শে ঘুমটা হঠাৎ ভেঙে যায় ওর। বৃষ্টির কারণে দরজা জানলা সব ভালো করে লক করেই শুয়েছিল ওরা। তাহলে এই ভিজে ঠান্ডা হাওয়াটা আসছে কোথা থেকে? চোখ খুলতেই কারণটা বুঝতে পারে ও। এখানে ইলেকট্রিসিটি নেই, ঘুমানোর আগে তাই ঘরে অল্প আঁচে একটা হ্যারিকেন জ্বালিয়ে শোয় ওরা। কিন্তু হ্যারিকেনটার সম্ভবত তেল ফুরিয়ে গিয়েছে, নিভে গিয়েছে সেটা। এই মুহূর্তে ঘরের ভেতর এক রাশ অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু তা সত্ত্বেও ঘরের দরজাটা যে এই মুহূর্তে হাট করে খোলা সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না অর্পণের। কিন্তু শোয়ার সময় তো এটা ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে এটা খুলল কে? তবে কি মোহিত বাইরে বেরিয়েছে? মোহিত, এই মোহিত! বেশ কয়েকবার মোহিতের নাম ধরে ডাকাডাকি করেও ওপাশ থেকে কোনো সাড়া পায় না অর্পণ। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি লাগে ওর। বালিশের পাশে রাখা ছোট টর্চটা অন করেও। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, মোহিত ঘরে নেই। কিন্তু এত রাত্রে গেল কোথায় ছেলেটা? অর্পণের মনের ভেতর অদ্ভুত একটা অশনি সংকেত বেজে ওঠে। ওর মন বলে কিছু একটা ঘটতে চলেছে নিশ্চিত। আর দেরি না করে বিছানা ছেড়ে ঘরের বাইরে বেরিয়ে আসেও। বাইরে এখনো অঝোর ধারায় একটানা বৃষ্টি হয়ে চলেছে। সমস্ত বারান্দাটা নিশ্ছিদ্র নিকষ অন্ধকারে ঢেকে আছে। হাতের টর্চটা অন করে অতি সন্তর্পণে পা ফেলে অর্পণ। মোহিত, মোহিত! কাঁপা গলায় মোহিতের নাম ধরে পরপর দুবার ডাক দেয় ও। কিন্তু প্রবল বর্ষণের শব্দে ওর কথাগুলো যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যায়। আর তখনই শব্দটা কানে আসে ওর, খুব চাপা অথচ তীক্ষ্ণ রিনরিনে সুরেলা হাসির শব্দ। কেউ যেন উজানের অবাধ্য ঢেউয়ের মতো খিলখিল করে হেসে চলেছে। মাত্র একবারই হাসির শব্দটা কানে আসে অর্পণের। তারপরেই সব আবার আগের মতোই চুপচাপ হয়ে যায়। অবিরাম বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। শব্দটা সম্ভবত নিচের বাড়ির চাতালের কাছ থেকে এসেছে। প্রথমটায় অর্পণের মনে হয় হাসির শব্দটা হয়তো বা ওর মনেরই ভুল, কিন্তু পর মুহূর্তেই কি মনে করে সিঁড়ি বেয়ে একতলায় নেমে আসে অর্পণ। সমস্ত বাড়িটা এখন নিস্তব্ধ নিঝুম অন্ধকারে ঢেকে আছে, কোথাও কোনো শব্দ নেই। কে আছো এখানে? হঠাৎ কোনো কারণ ছাড়াই বলে ওঠে অর্পণ। স্বাভাবিকভাবেই কোনো উত্তর পাওয়া যায় না, শুধু ওর কথাগুলোই পুরনো ফাঁকা অন্ধকার দেওয়ালগুলোতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আবার। আর তখনই একটু দূরেই অন্ধকার দালানটার দিকে চোখ যায় ওর। অন্ধকারের চাদর জড়িয়ে নিঃশব্দে দালান পেরিয়ে এগিয়ে চলেছে একটা ছায়া মূর্তি। কে কে ওখানে? চিৎকার করে ওঠে অর্পণ। ছায়া মূর্তি কোনো উত্তর দেয় না, আগের মতোই নিস্তব্ধ পদক্ষেপে এগিয়ে চলে সে। কে কে ওখানে? দাঁড়াও, দাঁড়াও বলছি। কথাগুলো বলতে বলতেই দৌড়ে ছায়ামূর্তির দিকে এগিয়ে যায় অর্পণ। ছায়ামূর্তির কাছে আসতেই টর্চের আলোতে তার মুখটা দেখতে পায় ও। মোহিত, তুই
এখানে এখানে কি করছিস? অবাক বিস্ময় বলে ওঠে অর্পণ, কিন্তু মোহিতের মুখ দেখে মনে হয় অর্পণের কথা যেন ওর কানে পৌঁছায়নি। টর্চের আলোতে ওর মুখ কেমন যেন বিবর্ণ দেখায়। ওর চোখের মণি দুটো অদ্ভুত নিষ্প্রভ হয়ে আছে। ওকে দেখে মনে হয় ও যেন কি একটা ঘোরের মধ্যে আছে। এই মোহিত, কি হয়েছে তোর? মোহিত, কথা শুনতে পাচ্ছিস না নাকি? মোহিতের গায়ে মৃদু একটা ঠেলা দেয় অর্পণ। ওর ডাকেই যেন হঠাৎ সম্বিত ফেলে ছেলেটার। ফ্যাল ফ্যাল করে অর্পণের মুখের দিকে তাকিয়ে থাকে সে। এত রাত্রে নিচে কি করছিলি? কোথায় যাচ্ছিলি? আগের মতোই বিহল শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহিত। তারপর কেমন যেন ঘোর লাগা গলায় বলে, ওই ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা। কোন মেয়ে? কে? কার কথা বলছিস? কেউই তো নেই এখানে। মোহিত আর কোনো উত্তর দেয় না। অর্পণও আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে দোতলায় উঠে আসে আবার। এখন রাত প্রায় 2:30 হবে। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। মোহিতকে ঘরে নিয়ে আসতেই সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে আবার। কিন্তু অর্পণের আর ঘুম আসেনি। ওর মন যেন বারবার ওকে বলছে, আজ রাতে আর না ঘুমানোই ভালো। অর্পণের মনের ভেতর অদ্ভুত একটা অজানা অস্বস্তি ছেয়ে আছে। সেটা কাটাতেই ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে বারান্দায় এসে আপন মনেই পায়চারি করছিল। হঠাৎ সামনের দিকে চোখ যায় ওর। সেখানে অন্ধকারের আবরণ গায়ে মেখে বারান্দার রেলিংয়ের ধারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কে ওটা? অনুরিমা? কিন্তু এত রাত্রে একা একাই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে কি করছে? তবে কি ওরও ঘুম আসছে না? ওর দিকে 2 পা এগিয়ে যায় অর্পণ। কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কিরে, ঘুম আসছে না বুঝি? অর্পণের কথায় ওর দিকে ঘুরে তাকায় অনুরিমা। অন্ধকারের মধ্যে ওর চোখ দুটো যেন তপ করে জ্বলে ওঠে হঠাৎ। শোন, আমার ঘুমের ব্যাপারে না তোকে এতটা কনসার্ন না হলেও চলবে। আর একটা কথা, এবার থেকে না অন্যের ব্যাপারে নাক গলানোটা বন্ধ কর, না হলে আখেরে ক্ষতিটা কিন্তু তোরই হবে। বরফের মতো হিমশীতল কণ্ঠে অর্পণকে উদ্দেশ্য করে কাটা কাটা স্বরে কথাগুলো উচ্চারণ করে অনুরিমা। কথাগুলো বলেই আর অপেক্ষা করে না সে। ফাঁকা বারান্দা পেরিয়ে নিঃশব্দে হেঁটে চলে যায়। অর্পণ বোকার মতো ওর যাওয়ার পথের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ একটা ফিসফিসে পুরুষ কণ্ঠস্বরে সম্বিত ফেরে ওর। চলে যাও, চলে যাও, যেভাবে হোক এ বাড়ি ছেড়ে চলে যাও, না হলে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অমিয় রঞ্জন চৌধুরী। অর্পণের অজ্ঞাতে কখন যেন চুপিসারে বারান্দায় ওর ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। লোকটার কথায় কিছুই প্রায় মাথায় ঢোকে না অর্পণের। সে জেগে উঠেছে। তোমরা চিনতে পারছো না তাকে। অর্পণের দিকে তাকিয়ে আগের মতোই ভাবলেশহীন কণ্ঠে আবার বলে ওঠে লোকটা। আপনি কি বলছেন? আমি তো কিছুই। অর্পণের কথা শেষ হওয়ার আগেই অমিয় রঞ্জন বলেন, আমার কথা শোনো, তোমার বন্ধুদের নিয়ে কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাও। অর্পণ মনে মনে যথেষ্টই অবাক হয়, সাথে একটু খারাপও লাগে ওর। এই অমিয়রঞ্জন লোকটা সম্ভবত আমাদের এখানে থাকার ব্যাপারটা বিশেষ পছন্দ করছেন না। কিন্তু এটা তো ভদ্রলোক প্রফেসর সান্যালকে বললেই পারতেন। আমাদের একা এভাবে বলার মানেটা কি? মনে মনে এসবই ভাবছিল অর্পণ। অমিয় রঞ্জন কিভাবে যেন ওর মনের কথা বুঝতে পারেন। অন্ধকারের মধ্যেও অর্পণের মনে হয় ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা খেলে যায়। তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু মনে রেখো আমি যা বললাম তোমাদের ভালোর জন্যই বললাম। স্থির দৃষ্টিতে অর্পণের দিকে তাকিয়ে
কথাগুলো বলেই চলে যাচ্ছিলেন ভদ্রলোক। হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়ান তিনি। পেছন ফিরে বলেন, ওই মেয়েটাকে নিয়ে বেশি ভেবো না, ওর সাথে যা হওয়ার সেটাই হয়েছে। পারলে নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো, তাদের সবার মঙ্গল। মানে তখন থেকে কি হিয়ালি করে চলেছেন? কোন মেয়েটা, কিসের থেকে রক্ষা করব? আর কোন মঙ্গল অমঙ্গলের কথা বলছেন? এই বিশ্বাস করুন, কদিন ধরে যা যা হচ্ছে তাতে আমাদের সবার মাথা এমনিতেই ঘেঁটে আছে। তাই দয়া করে এত ঘুরিয়ে পিঁচিয়ে না বলে যা বলার আছে স্পষ্ট করে বলুন না প্লিজ। অর্পণের মনের ভেতরে একের পর এক প্রশ্নের ঝড় বেড়েই চলেছে ক্রমশ। নিজেকে আর সংযত রাখতে পারে না অর্পণ। একটু উত্তেজিত স্বরেই কথাগুলো বলে ওঠে সে। লোকটা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ, তারপর শান্ত গলায় বলে, বেশ, আমার যা বলার তা আমি না হয় স্পষ্ট করেই বলবো, তবে সেটা বিশ্বাস করা বা না করা সবটাই তোমার নিজস্ব ব্যাপার। কথাগুলো বলে সামান্য থামে লোকটা, তারপর ম্লান হেসে আবার বলতে শুরু করে, আমরা চৌধুরীরা বংশ পরম্পরায় এই বাড়িটার দেখাশোনা করে আসছি। এই ঘটনা আমার ঠাকুরদার মুখ থেকে শোনা। দেউলগঞ্জের জমিদারদের তখন রমরমা অবস্থা। জমিদার দর্পণ নারায়ণ রায় ছিলেন দোর্দণ্ড প্রতাপ মানুষ। যেমন তার মেজাজ ছিল, তেমনই ছিল তার ক্ষমতার দম্ভ। দর্পনারায়ণের কাছে কোনো কিছুরই অভাব ছিল না। বৃত্ত থেকে শুরু করে মান সম্মান প্রতিপত্তি কি ছিল না তার। কিন্তু তা সত্ত্বেও দর্পনারায়ণ সবসময়তেই আরো বেশি বেশি চাইতেন। অর্থের প্রতি, ক্ষমতার প্রতি তার ছিল অন্ধ মোহ। স্ত্রীর প্রতি, পরিবার কিংবা সন্তানের প্রতি কোনো রকম টান তার ছিল না। তিনি শুধু একটাই জিনিসকে ভালোবাসতেন, ক্ষমতা। তার কাছে সম্পর্কের থেকে, স্নেহ ভালোবাসার থেকে ক্ষমতার মোহ ছিল অনেক বেশি মূল্যবান। আর এই মোহই তার কাল হলো। দেউলগঞ্জের এই জমিদাররা বংশ পরম্পরায় শাক্ত। তবে যেমনটা তোমরা দেখলে, এই বাড়ির দেবী মূর্তি অন্যান্য সাধারণ দেবী মূর্তির থেকে কিছু আলাদা। এখানে দেবীর উগ্র চণ্ডালী রূপের পরিবর্তে কোমল মাতৃরূপের আরাধনা করা হয়। বছরের পর বছর ধরে এই মূর্তিরই পুজো হয়ে আসছে। এই মন্দিরে কোনোরূপ বলি কিংবা রক্তপাত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু দর্পনারায়ণের আমলে এই নিয়মের ব্যতিক্রম ঘটল। ক্ষমতার মোহে অন্ধ দর্পনারায়ণ চূড়ান্ত ক্ষমতা অর্জনের লোভে জীবনে একটা পর্যায়ে হঠাৎ তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হলেন। জমিদারের খেয়াল আর কি। আর সেই সূত্রেই একদিন কোথা থেকে এক গুরুমাকে এই বাড়িতে নিয়ে এলেন। দর্পনারায়ণের মা কমলা দেবীও তখন জীবিত ছিলেন। তিনি প্রথম থেকেই কেন জানি না এ বাড়িতে সেই গুরুমার উপস্থিতি মেনে নিতে পারেননি। ছেলেকে অনেক নিষেধ করেছিলেন। মহিলাকে কিছুতেই এখানে থাকতে দিতে রাজি হননি বৃদ্ধা। কিন্তু দর্পনারায়ণের মাথায় যেন ভূত চেপেছিল। সেই মহিলা কিভাবে যেন বশ করেছিল তাকে। উঠতে বসতে সমস্ত কিছুতে গুরুমার পরামর্শ ছাড়া এক পাও অগ্রসর হতেন না দর্পনারায়ণ। আর তারপরে এলো সেই অভিশপ্ত দিন। গুরুমার পরামর্শ মতো দেবীর আরাধনায় বসবেন বলে মনস্থির করলেন জমিদার দর্পনারায়ণ রায়। সেই মতোই সমস্ত ব্যবস্থা সম্পন্ন করা হলো। সেই প্রথমবার এ বাড়ির মন্দিরের চাতালে বলির আয়োজন করা হলো। সমস্ত ব্যাপার শুনে বৃদ্ধা কমলা দেবী শিউরে উঠলেন। বলতে গেলে ছেলের প্রায় হাতে পায়ে কাকুতি মিনতি করলেন যাতে সে কোনোভাবেই এই কাজটা অন্তত না করে। বারংবার বললেন মন্দিরের চাতালে রক্তপাত ঘটলে ঘোর অমঙ্গল হবে। কিন্তু কে শোনে কার কথা? দর্পনারায়ণের নিয়তি যেন হাতছানি দিয়ে ডাকছিল তাকে। যথারীতি সব অনুরোধ উপরোধ উপেক্ষা করে গুরুমার নির্দেশ মতোই নির্দিষ্ট দিনে পূজায় বসলেন দর্পনারায়ণ। এত বছরের পরম্পরা ভেঙে প্রথমবারের মতো মন্দিরের চাতালে রক্তপাত ঘটল। আর তারপর থেকেই একের পর এক অমঙ্গলের শুরু। এই পুজোর ঠিক পরের দিন ভোরবেলায় দর্পনারায়ণের মা কমলা দেবী মারা গেলেন। সবাই প্রথমটায় ভাবলো বয়স হয়েছিল, তার উপর এই বয়সে পুজো নিয়ে ছেলের সাথে অশান্তি, মানসিক চাপ। কিন্তু ধীরে ধীরে ভুল ভাঙল সবার। গোটা জমিদার বাড়িতে যেন মড়ক লাগলো। একের পর এক মৃত্যুর অকাল প্রহর ঘনিয়ে এলো।
জমিদারের 4.5 বছরের ছোট ছেলেটা খেলতে গিয়ে পা ফসকে ছাদ থেকে পড়ে মারা গেল। দর্পনারায়ণের স্ত্রী শোকে প্রায় পাথর হয়ে গেলেন। শুধু যে জমিদার বাড়ির উপর এর প্রভাব পড়ল তা নয়, গোটা গ্রামেই যেন কার কুদৃষ্টি পড়ল। গৃহস্থের বাড়ি থেকে গরু, ছাগল, মুরগি উধাও হতে লাগলো। সকাল হলেই সেগুলোর মৃতদেহ পথে ঘাটে বা কারুর বাড়ির পিছনের জলা জঙ্গলে কোনো জায়গায় রক্তাক্ত ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যেত। শুধু তাই নয়, জমিদার বাড়ি থেকেও অনেক পাইক, লেঠেল, দাস দাসী হঠাৎ নিখোঁজ হতে শুরু করল। গোটা গ্রাম জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাত হলে কেউ আর ঘরের বাইরে বেরোনোর সাহস পেত না। জমিদার বাড়ির অবস্থাও দেখার মতো হলো। শরিকে শরিকে বিবাদ লেগে যৌথ পরিবারে ভাঙন ধরল। অনেকেই শহরে চলে গেল। ঝি চাকরদের অনেকেও ভয়ে ভয়ে জমিদার বাড়ির ত্রিসীমানা ত্যাগ করল। চারিদিকে একেবারে যাকে বলে ছন্ন ছাড়া অবস্থা। তবে এত কিছুর মধ্যে জমিদার বাড়িতে অদ্ভুত একটা পরিবর্তন ঘটল। দর্পনারায়ণ কেমন যেন স্থির নিশ্চল হয়ে গেল। চারিদিকে এত কিছু হয়ে গেল, তবু কোনো কিছুতেই যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না তার। তাকে দেখে কলের পুতুলের মতো মনে হতো। সবাই বলতো ওই গুরুমাই নাকি বশ করেছে তাকে। অবশ্য সেটা বলার কারণও ছিল। এমন চূড়ান্ত একটা অনিশ্চিত পরিস্থিতিতে সেই গুরুমাই হয়ে উঠলেন এই জমিদার বাড়ি তথা সমস্ত দেউলগঞ্জ গ্রামের সর্বময় কর্তা। তার নির্দেশ ব্যতীত একটা পাতা নড়বারও অনুমতি ছিল না কোথাও। ক্ষমতার সুযোগ নিয়ে গ্রামবাসীদের উপর অকথ্য অত্যাচার শুরু করলেন মহিলা। সহায় সম্বলহীন অসহায় প্রজাদের উপর চড়া হারে খাজনা আরোপ করলেন। অনেকে সেই খাজনা দিতে না পেরে নিজের ভিটে, বাড়ি, জমি জমা সব হারালো। অসহায় গ্রামবাসীদের চোখে জল, ঘাম আর রক্ত দিয়ে একটু একটু করে নিজের ক্ষমতার প্রাসাদ সাজিয়ে তুলেছিলেন সেই মহিলা। রাত হলেই নিজের কক্ষে কিসব গোপন সাধন ক্রিয়া নিয়ে মেতে থাকতেন তিনি। সেই সাধন কক্ষে যাওয়ার অনুমতি কারও ছিল না। এই গ্রামে যা কিছু ঘটছিল তার জন্য সবাই মনে মনে ওই মহিলাকেই দায়ী করত। মহিলা নাকি বেশ কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপ জানতেন। কিছু কিছু শক্তিও ছিল তার হাতে। তবে সন্দেহ করলে কি হবে, কারোর হাতে তো কোনো প্রমাণ ছিল না। তাই মুখ বুজে সবটা সহ্য করে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ ছিল না। এমনভাবেই কোনো মতে দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরপরই আতঙ্কের এক নতুন প্রহর শুরু হলো। একের পর এক শিশু নিখোঁজ হতে লাগলো গ্রামে। চারিদিকে শুধু সন্তান হারা মায়েদের বুক ফাটা হাহাকার। কেউ কেউ সন্তান পরিবার নিয়ে ভিটে মাটি ছেড়ে পালালো। কিন্তু যারা সন্তান, পরিবার পরিজন, সহায় সম্বল সব হারিয়েছে, তাদের আর হারানোর মতো কিছু ছিল না। আসলে হারাতে হারাতে একটা সময় মানুষের কাছে হারানোর মতো আর কিছু থাকে না। তখন তার মধ্যে একটা শক্তি চলে আসে, একটা অদ্ভুত শক্তি। তার সামনে বাকি সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়, কখনোই দীর্ঘস্থায়ী হয় না। সমস্ত পাপের হিসাবই একদিন না একদিন ঠিক দিতে হয়, দিতেই হয়। তবে সেদিন সেই সর্বহারা গ্রামবাসীদের পাশে আরও একটা মানুষ গিয়ে দাঁড়িয়েছিল। সেই মানুষটাও নিজের 4.5 বছরের ছোট ছেলেকে হারিয়েছিল। নিজের ভরা সংসার, সাজানো গৃহস্থালী সবকিছু তছনছ হয়ে গেছিল তার। সেই মানুষটি আর কেউ নয়, তিনি ছিলেন এ বাড়ির বড় গিন্নিমা, স্বয়ং দর্পনারায়ণের স্ত্রী। তারও সহ্যের সব বাঁধ ভেঙে গিয়েছিল। রাজশেখর শাস্ত্রী ছিলেন এ বাড়ির কুলাচার্য। গুরুমা আসার আগে পর্যন্ত এই বাড়ির যাবতীয় পূজাপাঠ তিনিই করতেন। দর্পনারায়ণের মাও খুব বিশ্বাস করতেন তাকে। উপায়ান্তর না দেখে গিন্নিমা সহ বাকি গ্রামবাসীরা বৃদ্ধ শাস্ত্রী মহাশয়ের শরণাপন্ন হলেন। শাস্ত্রী মশাই তখন পক্ষপাতগ্রস্ত বৃদ্ধ, তার আর কতটুকুই বা ক্ষমতা। তবুও তার মধ্যেও যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করলেন। কিন্তু গিন্নিমাকে দেখেই শিউরে উঠলেন তিনি। বললেন, তোর উপর, তোর সমস্ত পরিবারের উপর এক ঘোর কাল ঘনিয়ে এসেছে। তোর স্বামী যাকে সাথে করে নিয়ে এসেছে সে কোনো সাধারণ মানবী নয়। সে হলো বছরের পর বছর ধরে বেঁচে থাকা
মানুষের রূপধারী এক ভয়ঙ্কর দুষ্ট পিশাচ। এদের কোনো নির্দিষ্ট রূপ বা আকার নেই। এরা চাইলেই যে কোনো রূপ ধারণ করতে পারে। অসীম শক্তি এদের। তবে এর এখানে আসার পেছনে একটা অভীষ্ট আছে। সেই অভীষ্ট সিদ্ধ হতে আর খুব বেশি দেরি নেই। এই গোটা গ্রামটাকে নিজের শিকারের ক্ষেত্র হিসাবে বেছে নিয়ে এক ভয়ঙ্কর মারণতন্ত্র ক্রিয়ায় মেতে উঠেছে সে। তার অভীষ্ট একবার সিদ্ধ হয়ে গেলে তাকে পরাস্ত করা কারোর পক্ষেই সম্ভব হবে না। তখন সে হয়ে উঠবে অপরাজেয়। যদি কিছু করতে হয় তবে তা এখনই করতে হবে। তবে একটা কথা জেনে রাখো, সর্বকালে সর্বযুগে পাপ যেমন আছে তেমনি পাপের বিনাশও আছে। হিংসা, ঘৃণা, লোভ, পাপ, তার ক্ষমতা যতই অপরিসীম হোক, তা কখনোই কোনো দিনই চিরস্থায়ী হতে পারে না। চিরশাশ্বত কেবল প্রেম। তার বিনাশ নেই, তার লয় নেই। সে চির আয়ুষ্মান। কারো পাপ কামনায় অশুভ শক্তির যেমন ক্ষমতা থাকে, তেমনি মানুষের নিষ্কলুষ ভালোবাসা, তার ইচ্ছা শক্তিরও জোর থাকে, নিশ্চয়ই থাকে। মনে রেখো, প্রেত, পিশাচ, দৈত্য, দানব, জিন যেই হোক না কেন, মানুষের ইচ্ছা শক্তির থেকে কেউ বড় নয়। যে মানুষ নিজেকে বিশ্বাস করে, যার ইচ্ছা শক্তিতে পবিত্রতা আছে, যার মনে প্রয়াসের আকাঙ্ক্ষা আছে, যার ভালোবাসায় কোনো কলুষতা নেই, তার জয় হবেই। মানুষের থেকে বড় আর কোনো শক্তি নেই। কোনো তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা কিচ্ছু নেই। সমস্ত শক্তির উৎস আসলে মানুষের মন। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। মানুষই ঈশ্বর। আবার সেই মানুষই স্বয়ং শয়তানও হতে পারে। সমস্ত তন্ত্র, সমস্ত শক্তি আসলে আমাদের বিশ্বাসে থাকে। মানুষের বিশ্বাস, তার ইচ্ছা, এগুলোই তার প্রকৃত শক্তি। এর থেকে বড় কোনো বিদ্যা নেই, আর কখনো থাকতেও পারে না। তাই যা করার তা তোকেই করতে হবে। আমি তো নিমিত্ত মাত্র। সব কিছু বুঝে শুনে শাস্ত্রীমশাই একটা বিধান দিলেন বটে, কিন্তু সে বিধান ছিল বড়ই দুরূহ। জমিদার বাড়ির মন্দিরের চাতালে রক্তপাত হওয়ায় যে অভিশাপ নেমেছিল, তাতে এ বাড়ির কুলদেবী বংশের স্বাদ ছেড়েছিলেন, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল ওই পিশাচ। আর কুলদেবীর আশীর্বাদ ছাড়া এই পিশাচকে ধ্বংস করা ছিল অসম্ভব। কিন্তু দেবীকে জাগ্রত করা সবার পক্ষে সম্ভব ছিল না। তার জন্য প্রয়োজন ছিল একটা পুণ্য আত্মা। শাস্ত্রীমশাই বলেছিলেন, কেবলমাত্র একজন শক্তিশালী পুণ্য আত্মার বিশ্বাস আর ভালোবাসাই পারে দেবীকে জাগ্রত করে এই পিশাচকে নিয়ন্ত্রণ করতে। তবে শাস্ত্রীমশাই এও বলেছিলেন যে এর সম্পূর্ণ বিনাশ সম্ভব নয়। ঠিক 100 বছর পর কোথাও না কোথাও কোনো না কোনো দেহ ধারণ করে সে আবার ফিরে আসবে, তার অসম্পূর্ণ অভীষ্ট সিদ্ধ করতে। এতক্ষণ ধরে একটানা কথা বলে এবার একটু থামে নমীয় রঞ্জন। অর্পণ অবাক বিস্ময়ে ভদ্রলোকের কথা শুনছিল। ওর দিকে তাকিয়ে স্মিত হাসেন বৃদ্ধ। বলেন, সেদিন গিন্নিমার বিশ্বাসের সত্যতা আর
তার নিঃস্বার্থ ভালোবাসার পবিত্রতাই দেবীকে জাগ্রত করেছিল। তার নিষ্কলুষ বিশ্বাসের জোরেই দেবী জেগে উঠেছিলেন। এই গোটা গ্রামকে, এই পরিবার, এই জমিদার বাড়িকে সেই পিশাচের হাত থেকে রক্ষা করেছিলেন। নিচে ঠাকুর দালানের পিছনে যে লাল বেদিটা দেখছো, তার নিচেই বছরের পর বছর ধরে বন্দী হয়েছিল সেই প্রেত। কিন্তু সময় পেরোতেই সে আবারও ফিরে এসেছে নিজের অসম্পূর্ণ কার্য সম্পূর্ণ করতে। ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটাতে শুরু করেছে। সে ফিরে এসেছে, সে আবারও ফিরে এসেছে। হোমিও রঞ্জনের কথার সারমর্ম কিছুই প্রায় বোধগম্য হয় না অর্পণের। এই মুহূর্তে এই হোমিও রঞ্জন লোকটাকে বৃদ্ধ, উন্মাদ কিংবা গাঁজাখড়ি কোনো গল্প বলিয়ে বলে মনে হচ্ছিল ওর। অর্পণ এবারে মনে মনে অস্থির হয়ে উঠেছিল কিছুটা। সেটা লক্ষ্য করেই সম্ভবত মৃদু হাসেন ভদ্রলোক। তারপর আগের মতোই শান্ত গলায় বলেন, আমি জানি এই মুহূর্তে আমার কথাগুলোকে হয়তো পাগলের প্রলাপ মনে হচ্ছে তোমার, তবে আমার বিশ্বাস সময় খুব শীঘ্রই তোমাকে বুঝিয়ে দেবে সবটা। সে তোমার আশেপাশেই রয়েছে, সময় হলেই তাকে তুমি ঠিক চিনতে পারবে। তখন হয়তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তবে শাস্ত্রীমশাই যেমনটা বলেছিলেন সেটা সবসময় মাথায় রাখবে। পাপ যেমন আছে তেমনি পাপের বিনাশও আছে। সে যখন এসেছে তার কালও তার সাথেই এসেছে। নিজের উপর, নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারিও না কখনো। মানুষের থেকে বড় কোনো শক্তি নেই, কোনো তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা নেই। সমস্ত শক্তির উৎস আসলে মানুষের মন। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। মানুষ ঈশ্বর, আর সেই মানুষই স্বয়ং শয়তান হতে পারে। সমস্ত তন্ত্র, সমস্ত শক্তি আসলে আমাদের বিশ্বাসে থাকে। কথাগুলো বলে আবারও অর্পণের দিকে তাকান ভদ্রলোক। তারপর কি একটা ছোট্ট জিনিস ওর দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এটা নাও, এই বাড়ির কুলদেবী মায়ের কবচ। গ্রামের লোকেদের বিশ্বাস এটা সাথে থাকলে সমস্ত বিপদ আপদ দূরে থাকে। কবচটা তোমার কাছে রাখো, কখনো কোনো বিপদে পড়লে এটা তোমায় রক্ষা করবে। বৃদ্ধের কথায় মনে মনে আবারও হাসি পেয়ে যায় অর্পণের। তবু লোকটার দিকে তাকিয়ে যেন কেমন সংকোচ বোধ হয় ওর। মানুষটার সরল বিশ্বাসে আঘাত করতে মন চায় না অর্পণের। কি মনে হতে হাত বাড়িয়ে জিনিসটা নিয়ে নেয় ও। পরদিন সকালে একটু বেলা করেই ঘুম ভাঙল অর্পণের। আর ঘুম ভাঙতেই যে শব্দটা প্রথম ওর কানে এলো সেটা অনেকটা বেশ কিছু মানুষের সম্মিলিত গুঞ্জনের মতো। শব্দটা সম্ভবত একতলা থেকে আসছে। হাত মুখ ধুয়ে নিচে আসতেই যে দৃশ্যটা দেখতে পেল সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না অর্পণ। বাড়ির একতলাটায় জনাভিষেক লোকের ভিড়। ভিড়ের একপাশে চৌধুরী মশাইয়ের ছেলে অনন্ত রঞ্জন পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তার ঠিক সামনেই শোয়ানো আছে একটা মরদেহ, হোমিও রঞ্জন বাবুর দেহ। এক মুহূর্তের জন্য নিজের চোখকেই যেন বিশ্বাস হয় না অর্পণের। ও কাঁপা কাঁপা পায়ে ভিড় ঠেলে অনন্তর দিকে এগিয়ে যায়। ম্লান গলায় জিজ্ঞেস করে, হঠাৎ করে কিভাবে? আজ ভোর রাতেই হার্ট অ্যাটাক, হ্যাঁ, আর তাতেই সব শেষ। ভাবলেশীন গলায় প্রায় যন্ত্রের মতো উত্তর দেয় অনন্ত। কথাটা শুনেই চমকে ওঠে অর্পণ। আজ ভোর রাতে? কিন্তু তা কি করে সম্ভব? ভোর রাতেই তো। আপন মনেই বিড়বিড় করে ওঠে অর্পণ। মোহিতের সম্ভবত গত রাতের কথা কিছুই মনে নেই। আজ সকাল থেকেই ওর ধুম জ্বর এসেছে। জ্বরের ঘোরে ক্রমাগত প্রলাপ বকে চলেছে ও। সুতরাং ওকে ফেলে এখান থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সমস্ত বাড়িটাই কেমন যেন স্তব্ধ হয়ে আছে আজ। হোমিও রঞ্জন চৌধুরীর ব্যাপার মাথা থেকে কিছুতেই মুছে ফেলতে পারছে না অর্পণ।
কাল রাতের বেলা লোকটার কথাগুলো বারবার ওর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে কেবল। এসব ভাবতে ভাবতেই অন্যান্য দিনের মতোই দোতলার টানা বারান্দাটায় পায়চারি করছিল অর্পণ। আর চন্দ্রগ্রহণ, যদিও আকাশ মেঘলা থাকার জন্য কিছুই প্রায় বোঝা যাচ্ছে না। সমস্ত বাড়িটা নিস্তব্ধ নির্জন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এক টুকরো আলোর চিহ্ন মাত্রও নেই কোথাও। নিশ্ছিদ্র নিকষ সেই গাঢ় অন্ধকার গায়ে মেখে একা একাই চুপ করে দাঁড়িয়েছিল অর্পণ। হঠাৎ বারান্দার দক্ষিণ কোণটায় অদ্ভুত একটা জিনিস চোখে পড়ে ওর। একটা হালকা নীলচে আলো, ঠিক ঘন নীলচে নয়, খানিকটা স্ফটিকের মতো স্বচ্ছ। আলোটা খুব ধীর লয়ে বারান্দার দক্ষিণ কোণ পেরিয়ে ধীরে ধীরে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের দরজাটা এবার খুলে গেল নিঃশব্দে। আলোটা ঘরের ভেতর অদৃশ্য হয়ে যেতেই আবার বন্ধ হয়ে গেল দরজাটা। ওই ঘরটা তো। অর্পণের মনের ভেতর ততক্ষণে কৌতূহলের ঝড় উঠতে শুরু করেছে। ঘরটার জানলার ফোঁকর গুলে এখনো দেখা যাচ্ছে সেই অদ্ভুত আলোটা। মনের ভেতর এক রাশ প্রশ্ন আর কৌতূহল নিয়ে নিঃশব্দে বন্ধ জানালাটার পাশে গিয়ে দাঁড়ায় অর্পণ। অদম্য কৌতূহলবশত জানলার ফোঁকর দিয়ে ভেতরের আবছা অন্ধকার ঘরটায় চোখ রাখেও। আর চোখ রাখতেই ওর সমস্ত শরীর যেন মুহূর্তে অবশ হয়ে যায়। ঘরটার ভেতর এখন দুটো ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজনকে ঘিরেই জ্বলছে সেই অদ্ভুত নীলচে আলোটা। কিন্তু কাকে দেখছে অর্পণ? এও কি সম্ভব? যার চোখের গভীরতায় ও হারিয়ে যেতে চাইতো বারবার, যার সামান্য গিয়ে দাঁড়ালেই অজানা একটা ভালো লাগা ঘিরে থাকতো ওকে, যার খিলখিলে হাসির শব্দে বুকের ভেতরটা অকারণেই দূর দূর করে উঠত। না না, এ অসম্ভব। এটা আমার অনুরিমা হতে পারে না, কিছুতেই না। অনুরিমার চারপাশ ঘিরে সেই অদ্ভুত আলোটা জ্বলছে এখন। ওর সমস্ত মুখটা কেমন যেন বিবর্ণ হয়ে আছে। চোখ দুটো অদ্ভুত নিষ্প্রাণ। ঠোঁটের কোণে ফুটে আছে অদ্ভুত ক্রূর আর কুৎসিত একটা হাসি। ওকে দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো পাষাণ প্রতিমা। হঠাৎ অমিয় রঞ্জনের বলা গত রাতের গল্পটা মনে পড়ে যায় অর্পণের। তবে কি অনুরিমা? খুব দ্রুত নিজের মাথার ভেতর একে একে প্রথম থেকে শেষ অবধি ঘটনাগুলো সাজাতে থাকে অর্পণ। তাহলে এতদিন ধরে এ বাড়িতে দিনের পর দিন যা ঘটে চলেছে সব উচ্ছন্ন। বিদ্যুৎ স্পৃষ্টের মতো সম্ভাবনাটা খেলে যায় অর্পণের মাথায়। কিন্তু পর মুহূর্তেই অমিয় রঞ্জনেরই বলা আর একটা কথা মনে পড়ে যায় ওর। নিজের উপর, নিজের ভালোবাসার উপর বিশ্বাস হারিও না কখনো। না না না, এসব কি ভাবছি আমি? অনুরিমা আমার অনু কখনো এরকম কাজ করতে পারে না, কখনো না। এতক্ষণ এক দৃষ্টিতে বিহল হয়ে অনুর দিকেই তাকিয়েছিল অর্পণ। হঠাৎ একটা ফিসফিস কণ্ঠস্বরে চমক ভাঙে ওর। ঘরের ভেতরে উপস্থিত দ্বিতীয় ছায়ামূর্তিটার ঠোঁটে এখন অদ্ভুত একটা হাসি লেগে আছে। স্থির অচঞ্চল দৃষ্টিতে অনুরিমার দিকেই তাকিয়ে আছে সে। ফিসফিস করে তাকে উদ্দেশ্য করে ছায়ামূর্তি বলে ওঠে, আজ এত বছর পর সেই মহাসময় আসতে চলেছে। বছরের পর বছর ধরে এই মুহূর্তটার প্রতীক্ষাই করেছি আমি। এতগুলো বছরের দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে অবশেষে নিজের অভীষ্ট সিদ্ধ করতে চলেছি আমি। আর মাত্র কিছুক্ষণ, তারপর আর কেউ বাধা দিতে পারবে না আমাকে, কেউ না। একই দিনে তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তবে সেই সমস্ত কিছুই ছিল প্রস্তুতি পর্ব। আসল পরীক্ষা তোমাকে আজ দিতে হবে। আমার তোমাকেই প্রয়োজন ছিল। তোমাকে ছাড়া এই কাজ যে অসম্পূর্ণ। তুমি তৈরি তো? লোকটার মুখে একটা পৈশাচিক হাসি খেলে যায়। সেদিকে তাকিয়ে প্রায় যন্ত্রচালিতের মতো মাথা নাড়ায় অনুরিমা। মনে মনে শিউরে ওঠে অর্পণ। এসব কি বলছে লোকটা?
এসব প্রলাপের অর্থ কি? অনুরিমারই বা কি হয়েছে? ওকে ওকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? মাথার ভেতর এক মুহূর্তে সবটা কেমন ওলট পালট হয়ে যায় অর্পণের। আর ঠিক তখনই ঘরের ভেতর আবার চোখ যায় ওর। ঘরটা আবার আগের মতোই অন্ধকার হয়ে আছে, আর কোনো নীল আলোর চিহ্ন মাত্রও নেই সেখানে। সমস্ত ঘরটা এখন খা খা করছে, অথচ দরজাটা অবিকল আগের মতোই ভেজানো। এইমাত্র তো এখানেই ছিল। কোথায় কোথায় গেল ওরা? এসব এসব কি হচ্ছে এ বাড়িতে? অর্পণের ইচ্ছে করে চিৎকার করে কাউকে ডাকতে, কিন্তু ওর গলা চিরে এক ফোঁটাও শব্দ বের হয় না। ধীরে ধীরে ওর চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসে। একটু একটু করে মেঝেতে লুটিয়ে পড়ে অর্পণের শরীরটা। অস্ফুট মন্ত্রজাতীয় কিছু একটা এক মনে বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে কেউ। একটু একটু করে অর্পণের চোখ দুটো খুলে যায়। জ্ঞান ফিরতেই শরীরের ভিজে মাটির স্পর্শ অনুভব হয় ওর। সমস্ত দেহটাকে কেমন যেন অবসন্ন লাগে। প্রথমটায় আবছা অন্ধকার ছাড়া আর কিছুই প্রায় চোখে পড়ে না, কিন্তু ঘোরটা একটু কাটতেই ধীরে ধীরে সামনের দৃশ্যটা কিছুটা পরিষ্কার হয়। একটু দূরেই ওর একপাশে সেই লাল বেদিটা দেখতে পায় অর্পণ। সেটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো হয়েছে এখন। বেদিটার ঠিক সামনেই বসে আছে একটা লোক। একটু আগে এই লোকটাকেই দোতলার ঘরটাতে দেখেছিল। লোকটাকে অর্পণ চেনে। অবশ্য শুধু অর্পণ কেন, ওদের আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রতিটা স্টুডেন্টই চেনে তাকে। হ্যাঁ হ্যাঁ, লোকটা আর কেউ নয়, আর্কিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক রুদ্রজিৎ সান্যাল স্বয়ং। তবে এই মুহূর্তে ওই লাল বেদিটার পাশে বসে থাকা প্রফেসর সান্যালের সাথে কলেজের পরিচিত হাসি খুশি তরুণ অধ্যাপকটি কিছুতেই মেলাতে পারে না অর্পণ। প্রফেসরের চোখ দুটো বন্ধ, তার সমস্ত মুখ জুড়ে জেগে আছে অদ্ভুত এক ভয়াল অভিব্যক্তি। মোমবাতির হলদে শিখার আলোয় কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছে তাকে। সান্যালের ঠিক পাশেই স্থির হয়ে বসে আছে অনুরিমা। তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো বোধ শক্তি অবশিষ্ট নেই। প্রস্তর মূর্তির মতো নিশ্চুপ নিস্পন্দ হয়ে বসে আছে সে। অর্পণ চিৎকার করে ডাকতে যায় ওকে, কিন্তু পারে না। ওর মনে হয় ওর গলা থেকে স্বরটুকুও যেন কেড়ে নিয়েছে কেউ। কয়েকটা নিস্তব্ধ মুহূর্তের ব্যবধান, তারপর ধীরে ধীরে প্রফেসরের বন্ধ চোখ দুটো খুলে যায় এক সময়। অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে থাকে অর্পণ। কি বিভৎস শীতল মরা মাছের মতো ফ্যাকাশে সেই চোখের দৃষ্টি। সে চোখের তারায় যেন জেগে আছে যুগ যুগ ধরে প্রতীক্ষারত ঘন নিকষ অন্ধকার। অসম্ভব অসম্ভব, এই দৃষ্টি কোনো মানুষের হতে পারে না, কিছুতেই না। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে প্রবল ফেটে পড়ে লোকটা। সামনে বসে থাকা অনুরিমার স্থির নিস্পন্দ চোখ দুটোতে চোখ রেখে বলে ওঠে, কত যত্ন নিয়ে, কত পরিকল্পনা করে একটু একটু করে এই খেলাটা রচনা করেছি আমি। ঠিক যেমনটা করতে হয়েছিল আজ থেকে বহু বছর আগে। প্রতিটা ক্ষমতা বিস্তারের ইতিহাসকেই তো রক্ত দিয়ে লিখতে হয়, তাই না? রক্ত ছাড়া কি কোনোদিন ইতিহাস লেখা যায়? ইতিহাস বারবার ফিরে আসে, তার ফিরে আসাকে কেউ আটকাতে পারে না। আমাকে তোমরা প্রেত বলো, পিশাচ বলো, যা ইচ্ছা বলো, কিন্তু আমার অস্তিত্বকে তোমরা কখনোই অস্বীকার করতে পারবে না। আমি অন্ধকার, অন্তহীন বিনিদ্র রাত্রি জুড়ে জেগে থাকা সৃষ্টির আদিমতম অন্ধকার। আমি ছিলাম যুগ যুগান্ত, আদি অনন্তকাল ধরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। পৃথিবীর সব আলো মুছে যাবে একদিন। লোভ, হিংসা, পাপ আর রক্তের বিনিময়ে চির আয়ুষ্মান একরাশ ক্ষুধা নিয়ে জেগে থাকবে শুধু অন্ধকার। সেদিনও আমার প্রয়োজন হয়েছিল একটা পুতুল, ঠিক যেমনটা আজ হয়েছে। পার্থক্য শুধু এইটাই,
দর্পনারায়ণ আমার পুতুল হয়েছিল ক্ষমতার মোহে। তুই ভালোবাসার মোহে। ভালোবাসা বলে কিচ্ছু হয় না এই পৃথিবীতে। ক্ষমতা ছাড়া পৃথিবীর সমস্ত ভালোবাসা অন্তঃসার শূন্য। ক্ষমতাই হলো প্রকৃত ভালোবাসা। এতদিন তোকে দিয়ে একটা একটা করে শিকার আমি ধরেছি, কিন্তু এখন আর সেই সময় অবশিষ্ট নেই। একটু পরেই চন্দ্রগ্রহণের সেই মাহেন্দ্র যোগ এসে উপস্থিত হবে। এইবারে একেবারে সমস্ত বলি সম্পন্ন করতে হবে, আর সব শেষে উৎসর্গীকৃত হতে হবে তোকে। তারপর 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 আর কেউ আটকাতে পারবে না আমায়। আমি হব অমর, অজেয়, সর্বশক্তিমান। লোকটার হাসির শব্দে কানে তালা লেগে যায় অর্পণের। আর তখনই হঠাৎ নিজের ডান দিকে চোখ পড়ে ওর। সেখানে আরো দুটো শরীর স্থির হয়ে শুয়ে আছে, হিয়া আর মোহিত। প্রফেসর সান্যালের হাতে তখন উঠে এসেছে একটা ধারালো ছুরিকা। শয়তানটার পরবর্তী উদ্দেশ্য বুঝতে আর বিন্দুমাত্র অসুবিধা হয়নি ওর। কিন্তু অমিয় রঞ্জন তো বলেছিলেন, পাপ যদি থাকে তবে তার বিনাশও আছে। তার কথা মতো যদি সেই পিশাচ ফিরে এসে থাকে তবে তো তার কালও তার সাথেই এসেছে। কিন্তু কোথায় সে? হঠাৎ অর্পণের মনে হলো কেউ যেন ফিস ফিস করে ওকে বলছে, মানুষের থেকে বড় কোনো শক্তি নেই, কোনো তন্ত্র, কোনো জাদুবিদ্যা নেই। সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের মন। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। এই মানুষই হচ্ছে ঈশ্বর, আবার সেই মানুষই স্বয়ং শয়তান হতে পারে। সমস্ত তন্ত্র, সমস্ত শক্তি আসলে আমাদের বিশ্বাসে থাকে। মুহূর্তের মধ্যে অর্পণের সমস্ত শরীর জুড়ে একটা শিহরণ খেলে যায়। তবে কি এই জন্যই চৌধুরী মশাই সেদিন রাত্রে এত কথা বলছিলেন আমাকে? সময় কি তবে সেই কাল হিসেবেই আমাকে নির্বাচন করেছে? আর তার ইঙ্গিতই কি দিতে চেয়েছিলেন অমিয় রঞ্জন? তা কি করে সম্ভব? ও তো সামান্য মানুষ, কি বা ক্ষমতা আছে ওর? ঠিক তখনই হিয়া, মোহিত আর অনুর মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে। না 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 না, নিখিল, অনিমেষ আর আদিত্যর মতো ওদেরও হারিয়ে যেতে দিতে কিছুতেই পারবো না আমি, কিছুতেই না। আমার ক্ষমতা যতই সীমিত হোক, তবুও শেষ চেষ্টা তো আমাকে করতেই হবে। হ্যাঁ, করতে হবে। স্থলিত পায়ে কোনো মতে উঠে দাঁড়ায় অর্পণ। অনু আগের মতোই স্থির হয়ে বসে আছে। ওর মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন নেই। সান্যাল বেদিটার দিকে ফিরে সম্ভবত কিছু একটা রিচুয়ালস করছে। সেই কারণেই অর্পণের উপস্থিতি টের পায় না সে। অতি সন্তর্পণে পায়ে পায়ে পাশেই শুয়ে রাখা মোহিত আর হিয়ার শরীর দুটোর দিকে এগিয়ে যায় অর্পণ। নিঃশ্বাস পড়ছে, অর্থাৎ ওরা বেঁচে আছে এখনো, আর সম্ভবত জ্ঞান নেই। অর্পণ মৃদু ধাক্কা দিয়ে ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর কি করবে? মনে মনে সেটাই ভাবছিল অর্পণ। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা মৃদু গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। ঘুম ভেঙে গেল বুঝি? অবশ্য চিন্তা নেই, তোমরা সবাই চির ঘুমে ঘুমাতে চলেছ খুব শীঘ্রই। চকিতে পেছন ফিরে তাকায় অর্পণ। প্রফেসর রুদ্রজিৎ সান্যাল। শয়তানটার দু চোখের তারায় এখন যেন পুঞ্জ পুঞ্জ অন্ধকার জমে আছে। স্থির দৃষ্টিতে অর্পণের দিকেই তাকিয়ে আছে সে। মুহূর্তের জন্য একবার যেন কেঁপে ওঠে অর্পণের শরীরটা, কিন্তু পর মুহূর্তেই ওর দৃষ্টি যায় একটু দূরেই আবছা অন্ধকার মেখে দাঁড়িয়ে থাকা মন্দিরটার দিকে। চৌধুরী মশাইয়ের বলা কথাগুলো আবারও মনে পড়ে যায় ওর। সমস্ত শক্তি হচ্ছে মানুষের মন। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। না না, নিজের মনের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না। হঠাৎ অজান্তেই নিজের গলার কাছে কি একটা জিনিসে হাত চলে যায় ওর। একটা লকেট। আবারও গত রাতের ঘটনাটা ঠিক যেন ছবির মতো অর্পণের চোখের সামনে ভেসে ওঠে। এটা তো চৌধুরী মশাইয়ের দেওয়া সেই লকেটটা। প্রাণপণে লকেটটাকে আঁকড়ে ধরে অর্পণ। শরীরের সমস্ত শক্তি আর সাহস সঞ্চয় করে চিৎকার করে ওঠেও,
তুই যা চাস কখনো তা সত্যি হবে না, কিছুতেই না। অর্পণের কথায় থমকে দাঁড়িয়ে পড়ে প্রফেসর সান্যাল। তারপরেই হঠাৎ ভয়ঙ্কর অট্টহাস্যে ফেটে পড়ে সে। বিকট সেই অট্টহাস্যের ধমকে সমগ্র চরাচর যেন কেঁপে ওঠে। কে আটকাবে আমায়? তুই? না, আমার বিশ্বাসে যদি সত্যতা থাকে, আমার ভালোবাসায় যদি কোনো পবিত্রতা থাকে, তবে সেই ভালোবাসা আর বিশ্বাসের শক্তি আটকাবে তোকে। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। পাপ আর অন্ধকার কোনোদিনই চিরস্থায়ী হতে পারে না। চিরশাশ্বত কেবল প্রেম। তার বিনাশ নেই, তার লয় নেই, সে চির আয়ুষ্মান। কারুর পাপ কামনার অশুভ শক্তির যেমন ক্ষমতা থাকে, তেমনি মানুষের নিষ্কলুষ ভালোবাসা, তার ইচ্ছে শক্তিরও জোর থাকে, নিশ্চয়ই থাকে। স্থির গমগমে কণ্ঠে কথাগুলো উচ্চারণ করে অর্পণ। ওর মনে হয় কথাগুলো যেন ওর নয়, কেউ যেন ওর মধ্যে দিয়ে সেগুলো বলিয়ে নিয়েছে কেবল। আর ঠিক তখনই হঠাৎ ওর মনে হয় জমিদার বাড়ির সমস্ত ত্রিসীমানা জুড়ে এক প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। ওর পায়ের নিচের মাটি কার যেন উন্মত্ত তাণ্ডব নৃত্যে মুহুর্মুহু কেঁপে ওঠে। একটা গগন বিদারী পৈশাচিক চিৎকারে কানে প্রায় তালা লেগে যায় অর্পণের। আর তখনই সামনের দিকে চোখ যায় ওর। সেখানে এখন যে জান্তব মূর্তিটা দাঁড়িয়ে আছে, তার সাথে প্রফেসর সান্যাল তো দূর, কোনো মানুষেরই কোনো মিল থাকতে পারে না। প্রফেসর সান্যালের সমস্ত মুখটা এখন কুৎসিত অন্ধকারে ঢেকে আছে, আর সেই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে থেকে জেগে আছে কেবল একজোড়া ক্ষুধার্ত নিকরের মতো হিংস্র জ্বলন্ত চোখ। তার হাতের থাবাতে উন্মুক্ত হয়ে উঠেছে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ নিষ্ঠুর নখর। তার অন্ধকার মুখবিবর চিরে বেরিয়ে এসেছে বিষধর সাপের মতো লকলকে দীর্ঘ জিহ্বা। তার সমস্ত শরীরটা যেন গলিত পচিত মাংসপিণ্ড দিয়ে তৈরি। তার শরীরটাকে ঘিরে আছে অসংখ্য অগণিত ঘৃণ্য কীটকুমির দল। নরকের জঠর ছিঁড়ে সৃষ্টির আদিম অভিশাপের মতো জেগে উঠেছে সে। বিভৎস কদাকার সেই অপার্থিব জীবটার পৈশাচিক গর্জনে সমস্ত সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে। দম বন্ধকর একটা পচা আষ্টে গন্ধে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে অর্পণের। আসরিক মূর্তিটা এক পা করে ওর দিকেই এগিয়ে আসছে। তাও কি এক অচঞ্চল বিশ্বাসে গলার সেই ছোট্ট লকেটটাতে হাত দিয়ে চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অর্পণ। ওর মনে হয় লকেটটা কেমন যেন উষ্ণ হয়ে উঠেছে ক্রমশ। মাত্র কয়েকটা খণ্ড মুহূর্তের ভগ্নাংশ মাত্র। তারপরেই হঠাৎ উজ্জ্বল একটা শ্বেত শুভ্র আলোয় চোখ ধাঁধিয়ে যায় অর্পণের। এতক্ষণের বিশ্রী পচা আষ্টে গন্ধটার পরিবর্তে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ এসে ঝাপটা মারে ওর নাকে। সেই নৈসর্গিক সৌরভের মূর্ছনায় অর্পণের সমস্ত সত্তা কেমন যেন আচ্ছন্ন হয়ে ওঠে। কোথা থেকে যেন নূপুরের রুমঝুম শব্দ ভেসে আসছে। সেই উজ্জ্বল আলোটা এখন আগের থেকে আরো অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। সাদা আলোর বন্যায় যেন ভেসে যাচ্ছে সমস্ত চরাচর। স্নিগ্ধ সাদা আলোটা এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেই পুঞ্জীভূত মূর্তিমান অন্ধকারের দিকে। অর্পণের হাত দুটো অজ্ঞাতেই ওর কপাল স্পর্শ করে। ঠিক তার পর মুহূর্তেই একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যেন একটা মর্মন্তুদ পৈশাচিক আর্তনাদ আর ভয়াবহ কম্পনে কেঁপে ওঠে সমস্ত চত্বর। সেই কম্পনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে অর্পণের শরীরটা। ওর চোখের সামনে আবারও ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় সবকিছু। শুধু চোখ দুটো বুঝে আসার আগের মুহূর্তে ওর সমস্ত চেতনা জুড়ে যেন ছড়িয়ে পড়ে একটা অদ্ভুত অপার্থিব সৌরভ। ভোরের নরম আলো এসে চোখে পড়ায় ধীরে ধীরে চোখ খোলে অর্পণ। একটু একটু করে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কলা কাকলি শোনা যাচ্ছে। ধীরে ধীরে ঘোর কাটিয়ে অর্পণ উঠে বসে। উঠেই মোহিত আর হিয়াকে দেখতে পায় ও। ওদের জ্ঞান ফেরেনি এখনো। অনুও একটু দূরেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর মুখে গতকালের সেই মালিন্যতার কোনো চিহ্ন মাত্র নেই। বৃষ্টি ভেজা ভোরের নরম স্নিগ্ধ আলোয় ভারী মায়াবী দেখাচ্ছে ওকে।
ঠিক যেমনটা দেখাচ্ছিল সেদিনের সেই পরন্ত বিকেলে। ভোরের আলোর সতেজ স্নিগ্ধতায় কাল রাত্রির সমস্ত বিভীষিকা যেন ধুয়ে মুছে গেছে। গতরাতের সমস্ত ঘটনাটাই কেমন যেন ভয়াবহ একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে এখন। চারিদিকটা একবার ভালো করে দেখে নেয় অর্পণ, তারপর পায়ে পায়ে এগিয়ে যায় মন্দিরটার দিকে। মন্দিরে ঢুকেই প্রস্তর নির্মিত মাতৃরূপী দেবী প্রতিমার দিকে চোখ যায় ওর। সেদিকে তাকিয়ে অর্পণের মনে হয় অদ্ভুত একটা স্নিগ্ধ আলো যেন ঘিরে রেখেছে দেবী মূর্তিকে। ভুবন মোহিনী স্মিত হাস্য নিয়ে দেবী যেন ওর দিকেই তাকিয়ে আছেন। মাথা নত করে দেবীকে প্রণাম জানায় অর্পণ। আর ঠিক সেই মুহূর্তেই গত রাতের সেই মিষ্টি গন্ধটা আবার যেন ওর নাকে এসে লাগে। ওর মনে হয় একজোড়া নুপুরের রুমঝুম শব্দও যেন মন্দিরটাকে ঘিরে প্রদক্ষিণ করে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই কেউ যেন অস্ফুট কণ্ঠে বলে ওঠে, মানুষের থেকে বড় কোনো শক্তি নেই, কোনো তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা নেই। সমস্ত শক্তির উৎস আসলে মানুষের মন। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। মনের শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। শুনলেন শ্রীয়ের কলমে দেউলগঞ্জের বিভীষিকা। কেমন লাগলো আপনার গল্পটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্পের সমগ্র প্রোডাকশন স্টুডিও রেক 60 সেক, পোস্টার ডিজাইন সাবর্ণ। আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।